টাইপ 1 দিয়ে আমরা শুরু করব, পেজ নাম্বার 52। টাইপ 1-এ কোন কোন সেল কাজ করে? এটা ইনফিনিটি স্টার। আমরা জানি টাইপ 1 হচ্ছে আইজিই মেডিয়েটেড, আর আমরা আগেই পড়েছি আইজিই বাইন্ড করে তিনটা সেলে, একটা হচ্ছে মাস্ট সেল, বেজোফিল আর ইওসিনোফিল। তার এই সেলগুলাই হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। ইমিউনোলজি পড়া আসলে একটার সাথে একটা লিঙ্কড, তাহলে আগের পড়া যদি মনে থাকে আমরা এটা অটোমেটিক মনে রাখতে পারবো। এইবার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি সম্পর্কে আরো কিছু কথাবার্তা আছে। বিশেষ করে এটা যেটা লাগবে যে অ্যাটোপিক বা অ্যালার্জিক ডার্মাটাইটিস, ঠিক আছে, এইটা টাইপ 1 মেডিয়েটেড। এইটা আসলে এখান থেকে খুব একটা পরীক্ষায় আসে না। আমরা অ্যাটোপি সম্পর্কে জানবো। অ্যাটোপি জানার আগে আমরা এটা জানতে চাই, পেজ নাম্বার 52-তে আছে, যেটা অ্যালার্জি কি। অ্যালার্জি মানে হচ্ছে সাইনোনিম অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। যা টাইপ 1 তাই অ্যালার্জি, যা টাইপ 1 তাই অ্যালার্জি। অ্যালার্জেন কি? যে অ্যান্টিজেন বা ইমিউনোজেন অ্যালার্জি রিয়াকশন করে তারাই হচ্ছে অ্যালার্জেন। তাহলে এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি যদি জেনেটিক কারণে হয়, তখন তাকে আমরা বলছি অ্যাটোপি। জেনেটিক কারণে অ্যালার্জি হলে অ্যাটোপি। এখানে যেটা লাগবে, এক্সাম্পলগুলো লাগবে, এক্সাম্পলগুলো 1 স্টার। অ্যাটোপির এক্সাম্পল কি কি সেটা পরীক্ষায় আসতে পারে। এইবার এক্সাম্পল অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, এটা পেজ নাম্বার 52। পেজ নাম্বার 52। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিকে আমরা এক্সাম্পলগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লোকাল অ্যানাফাইলেক্সিস, অ্যালার্জি, এটাই মানে তো টাইপ 1। এটা এই সিনোনিমগুলো আমাদেরকে ভুল করা চলবে না। আর কোনটা? সিস্টেমিক। দেখেন খুবই সহজ। লোকাল মানে একটা সিস্টেমকে ইনভলভ করবে এবং তার সাথে অ্যালার্জি থাকবে, অ্যালার্জিক একটা ডিজিজ হবে। যেমন স্কিন অ্যালার্জি, শুধু স্কিনে একটা সিস্টেমের ডিজিজ। অ্যালার্জিক রাইনাইটিস, শুধু নাকে আমাদের একটা অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জিক কনজাংটিভাইটিস, শুধু চোখে। ব্রঙ্কিয়ালাজমা, শুধু লাংসে, তাই না? অ্যালার্জিক গ্যাস্ট্রোএন্টেরাইটিস, শুধু জিআই ট্র্যাক্টে। তাহলে যে কোনো একটা সিস্টেম অ্যালার্জি হলে সেটা লোকাল, আর মাল্টি সিস্টেমে হলে সেটা হচ্ছে সিস্টেমিক। যেমন কি পেনিসিলিন হাইপার সেন্সিটিভিটি, এটা মাল্টিপল সিস্টেমকে ইনভলভ করে, তাই না? ড্রাগ রিয়াকশন আমরা জানি। এটিএস অর্থাৎ অ্যান্টিটিটেনাস সিরাম, প্যাসিভ ইমিউনাইজেশনে কি হয় আমরা জানি যে হাইপার সেন্সিটিভিটি হতে পারে, এটা মাল্টি সিস্টেমকে ইনভলভ করে। তারপর হানি বি, যদি মৌমাছি কামড় দেয় তাহলে মাল্টি সিস্টেম ইনভলভ হয়, আমরা জানি, তাই না? যে রেসপিরেটরি সিস্টেম, শ্বাসকষ্ট হয়, তারপরে রেনাল ড্যামেজ হয়। আমরা এরকম অনেক পেশেন্ট হয়তো বা ইন্টার্নশিপে পেয়েছি। তাহলে মাল্টিপল সিস্টেমকে করলে সেটা সিস্টেমিক। এটা হচ্ছে ইনফিনিটি স্টার এক্সাম্পলগুলো। এবারে অ্যালার্জিক ডিজিজ ডিউ টু স্পেসিফিক অ্যালার্জেন, এইটা পরীক্ষায় খুব একটা আসে না। এখান থেকে শুধুমাত্র এই জিনিসটা জানতে হবে যে হুইল অ্যান্ড ফ্লেয়ার কোথায় পাওয়া যায়। ঠিক আছে, পরীক্ষা আসে যে হুইল অ্যান্ড ফ্লেয়ার কোন হাইপার সেন্সিটিভিটিতে পাওয়া যায়। এটা পাওয়া যায় টাইপ 1-এ, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশনে। এটা আমাকে জানতে হবে। আর হচ্ছে এখান থেকে খুব একটা লাগবে না। টেস্ট অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1 রিয়াকশন আছে কিনা এটা দেখার জন্য আমরা 3টা টেস্ট করি, শুধু নামগুলো জানলেই হবে। একটা হচ্ছে স্কিন টেস্ট, একটা হচ্ছে রাস্ট টেস্ট, একটা হচ্ছে প্রসনেস কাসনার টেস্ট। আমরা সহজ ভাষায় পিকে টেস্ট মনে রাখলেই হবে। তাহলে স্কিন টেস্ট, রাস্ট টেস্ট, আর একটা হচ্ছে পিকে টেস্ট। এই 3টা টেস্ট দ্বারা আমরা দেখতে পারি যে হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 আছে কিনা। তাহলে আমরা টাইপ 1 এর মেকানিজমটা এবারে আমরা দেখবো। এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, একটু বুঝলেই হবে, এটা মুখস্থ করার কিছু নাই। দেখেন, প্রথম এক্সপোজার হলো একটা অ্যান্টিবডি বডিতে তৈরি হয়ে থাকলো, তৈরি হয়ে সেটা মাস্ট সেলের গায়ে জমা থাকলো। ঠিক আছে, ফার্স্ট এক্সপোজার শেষ, মাস্ট সেলের গায়ে জমা হলো, হওয়ার মাধ্যমে ফার্স্ট এক্সপোজার, প্রাইমারি ইমিউন রেসপন্স শেষ। এইবার পরবর্তীতে আবার যদি রিএক্সপোজার হয়, সেই অ্যালার্জেন যদি আবার অ্যান্টিজেনটা আবার ঢোকে, তখন সেই মাস্ট সেলের গায়ে থাকা অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, তখন মাস্ট সেল ডিগ্র্যানুলেশন হবে, অর্থাৎ মাস্ট সেলের গ্র্যানিউলগুলো বের হয়ে যাবে, কেমিক্যাল মেডিয়েটরগুলো বের হয়ে যাবে, বের হয়ে সারা দেহে আমাদের অ্যালার্জিক রিয়াকশন তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে প্রথম এক্সপোজারে অ্যালার্জিক রিয়াকশন হয় না, সাধারণত সেকেন্ডারি এক্সপোজারে হয়। এখন যে কেমিক্যাল মেডিয়েটরগুলো বের হলো, কোন কোন কেমিক্যাল মেডিয়েটর বের হয়, ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। মূলত বের হয় হিস্টামিন, সেরোটোনিন, আরো কিছু আছে, মূলত 2টা। যদি আমি একটা স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে হিস্টামিন। যদি এমসিকিউ কোশ্চেন থাকে তাহলে এগুলো ট্রু দিবেন,
হ্যাঁ, সবই হিস্টামিন সেরোটোনিন সবই ট্রু। কিন্তু যদি এসবি আসলে উত্তর করতে হবে হিস্টামিন, কারণ এটা সব মেইন কেমিক্যাল মেডিয়েটর। তো হিস্টামিন রিলিজ হলে কি হবে? রিলিজ হলে তখন এই যে এই ঘটনাগুলো ঘটবে, ভেসোডাইলেশন হবে, ভাস্কুলার পারমেবিলিটি বাড়বে, তখন গ্ল্যান্ডুলার সিক্রেশন হবে, তাই না, যেটা অ্যাজমাতে হয়। তারপর কন্ট্রাকশন অফ স্মুথ মাসল, তাই না, যেমন ব্রঙ্কিয়াল স্মুথ মাসল কন্ট্রাকশন হবে, অ্যানাফাইলেকটিক শক হবে, হয়ে আলটিমেটলি এই যে ঘটনাটা ঘটলো এটাকে আমরা বলছি অ্যানাফাইলেক্সিস। ঠিক আছে, তাহলে এইখানে যে সিমটমগুলো এটা হচ্ছে 3টা স্টার। ঠিক আছে, যে হিস্টামিন রিলিজের পর কি কি ঘটনা ঘটলো। তারপর আমরা পেজ নাম্বার 54 এখানে পড়বো আমরা অ্যানাফাইল্যাকটয়েড রিঅ্যাকশন। এইটা আবার কি জিনিস? অ্যানাফাইল্যাকটয়েড মানে হচ্ছে নন আইজিই মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রেনুলেশন। নন আইজিই মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রেনুলেশন। আমরা যে ভিডিওটা দেখলাম যে আইজিই গিয়ে মাস্ট সেলের গায়ে বসেছিল, তারপর যখন অ্যান্টিবডি ঢুকলো সেটা আইজিই এর সাথে বাইন্ড করলো, তাই না, সেটা আইজিই এর সাথে বাইন্ড করলো, তারপর মাস্ট সেল ডিগ্রেনুলেশন হলো, অর্থাৎ ভিতরের গ্র্যানিউলগুলো বের হয়ে গেল। কিন্তু আইজিই ছাড়া অন্য কোনো উপায়ে যদি এই গ্র্যানিউলগুলো বের হয় তাকে আমরা বলবো অ্যানাফাইল্যাকটয়েড রিঅ্যাকশন। তাহলে যেমন ধরেন একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে কোল্ড। ঠান্ডায় গেলে আমাদের সর্দি লাগে কেন? কারণ এই ঠান্ডায় গেলে অটোমেটিক মাস্ট সেল ডিগ্র্যানুলেশন হয়, অটোমেটিক হিস্টামিন গুলা বের হয়, আইজিই লাগে না, তখন আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। ঠিক আছে, আর বাকি কি কি এক্সাম্পল, এটা এক্সাম্পলগুলো পড়বেন, এটা হচ্ছে 1 স্টার। আচ্ছা, এবার আমরা চলে যাই পেজ নাম্বার 55-এ। 55-এ এখান থেকে আমার লাগবে সাইন সিমটম অফ অ্যানাফাইল্যাক্সিস। সাইন সিমটমগুলা শুধুমাত্র এই যে ছবিটা দেখলেই হবে, যেমন হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়, হাইপোটেনশন হয়, হ্যাঁ, আর্টিকারিয়া হয়, তারপর হচ্ছে এই যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল কন্ট্রাকশন হয়, এজন্য হুইজ আমরা পাবো, তারপর ফেসে ভেসোডাইলেশন হয়, এই কারণে ফেসিয়াল ফ্লাশিং পাবো, সোয়েটিং পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে চোখ লাল হয়ে যায় কনজাংটিভাল ভেসোডাইলেশনের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, এই যে জিনিসগুলা, তারপর সব জায়গায় তো ইচিং হয়, এই জিনিসগুলা একটু ছবি দেখে দেখে পড়বেন। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপল স্টার, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অ্যানাফাইল্যাক্সিস হলো, এটার ট্রিটমেন্ট কি? এরকম যদি অবস্থা হয়, সিস্টেমিক ইনফ্লামেশন হয়, ট্রিটমেন্ট কি? আমরা তো অনেক কিছু দিই, স্টেরয়েড দেই বা অনেক কিছু দিতে পারি, এগুলো আমরা দিব, অ্যান্টিহিস্টামিন বা এগুলো দিতে পারি। বাট আমরা যদি এসবিএ তে উত্তর করতে হবে অ্যাড্রেনালিন। এটা হচ্ছে ডেফিনিট ট্রিটমেন্ট, অ্যাড্রেনালিন। ঠিক আছে, অ্যাড্রেনালিন হচ্ছে ফার্স্ট চয়েস, আর স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন মানে এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড ড্রাগ। তাহলে যদি একটা অ্যান্সার করেন, উত্তর হবে অ্যাড্রেনালিন। তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যানাফাইল্যাক্সিস, এই যে ব্রাডিকার্ডিয়া হবে না, টেকিকার্ডিয়া হবে। ঠিক আছে, ব্রাডিকার্ডিয়া হবে না, প্রেসার কমবে, ফলে কম্পেনসেটরি টেকিকার্ডিয়া হবে। ঠিক আছে, টেকিকার্ডিয়া, এটা উত্তর ফলস। ব্রঙ্কোস্পাজম হবে, এটা উত্তর ট্রু। হাইপোটেনশন, হ্যাঁ, প্রেসার তো কমবে আমি জানি। ফিভার হবে না, এখানে ফিভার হবে না, এটা আসলে টেম্পারেচার কমে যাবে, তাই না, হাইপোটেনশন হয়ে শকে যাবে, পেশেন্টের হাত পা ঠান্ডা হয়ে যাবে, এটা ফিভার হবে না। আর্টিকারিয়া হবে। ঠিক আছে, এটা তো আমরা জানি। এইবার দেখেন তো, যে একটা পেশেন্টের পেনিসিলিন দেওয়া হলো, তখন তার সিভিয়ার ব্রঙ্কোস্পাজম হলো, অর্থাৎ অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে, হ্যাঁ, ভেসোডাইলেশন হলো, আর্টিকারিয়া হলো, বোঝাই যাচ্ছে এখানে পেনিসিলিন দেওয়ার পর তার টাইপ 1 অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে। তাহলে কোনটা দায়ী? চোখ বন্ধ করে হিস্টামিন, একটা থাকলে হিস্টামিন, আর যদি ট্রু ফলস থাকতো আমরা হয়তো সেরোটোনিন এগুলাও ট্রু দিতাম। বাট এসবিএ বিধায় একটা অ্যান্সার করবো, সেটা হচ্ছে হিস্টামিন। ঠিক আছে, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির মেডিয়েটর কি কি আছে? মেডিয়েটর শুধু নামগুলো পড়বেন, এটা পরীক্ষায় খুবই কম আসে, এটা মাত্র একটা স্টার, শুধু একবার দেখবেন। তবে আমরা আবার বলছি, এসবিএ থাকলে হিস্টামিন। ঠিক আছে, এইবার টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, পেজ নাম্বার 58। টাইপ 2 এর ক্ষেত্রে আমরা নাম পড়েছিলাম, এটা টাইপ 2 মানে সাইটোটক্সিক। ঠিক আছে, তাহলে সাইটো মানে কি? সেল, টক্সিক মানে সেই সেলটা ড্যামেজ হবে, তাহলে বেসিক মেকানিজম হচ্ছে ড্যামেজ টু সেল। তারপর এইখানে অ্যান্টিবডি লাগবে,
আমরা পড়েছিলাম জিএম সাহেব একসাথে 3টা কাজ করে অ্যান্টিবডি পড়ার সময়। একটা হচ্ছে তার কমপ্লিমেন্ট ফিক্সেশন করে, কমপ্লিমেন্টের ক্লাসিক পাথওয়ে, আরেকটা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি করে, আরেকটা হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি করে। তাহলে টাইপ 2 এর ক্ষেত্রে জিএম সাহেব থাকবে, আর যেহেতু এটা অ্যান্টিবডি আছে তার মানে এটা অ্যান্টিবডি মেডিয়েটেড, এবং অ্যান্টিবডি মেডিয়েটেড মানে হচ্ছে এটা ইমিডিয়েট টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, প্রি রিকুইজাইট হচ্ছে অ্যান্টিজেন মাস্ট বি বাউন্ড অন সেল সারফেস। অ্যান্টিজেনটা, যে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করবে সেই অ্যান্টিজেনটা সেল সারফেসের গায়ে থাকতে হবে। কনফিউজড? আমি সহজ করে দিচ্ছি। দেখেন, টাইপ 2 এবং 3 এর মধ্যে কিছু বেসিক মেকানিজম আছে, তাদের মিলও তো আছে, তাই না? মিল কি? দু জায়গায় জিএম সাহেব লাগবে, অ্যান্টিবডি জিএম সাহেব লাগবে দুই জায়গায়। তাহলে দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে ধরেন এই যে জি আসলো, এসে এই যে একটা সেলের গায়ে একটা অ্যান্টিজেন ছিল, এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। এজন্য বলছে অ্যান্টিজেন মাস্ট বি বাউন্ড অন সেল সারফেস। সেল সারফেসে একটা অ্যান্টিজেন ছিল, তার সাথে বাইন্ড করে এই সেলটাকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে। আর ইমিউন কমপ্লেক্স যেটা, সেখানে কি হয়, ধরেন ব্লাড ভেসেল, এটা এই জি এসে ব্লাড ভেসেলে ভেসে থাকা কোন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। তারপর সেই কমপ্লেক্স ভাসতে 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 গিয়ে অন্য একটা অর্গানে জমা হয়ে সেই অর্গানকে ড্যামেজ করবে। তাহলে দেখেন, যেই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিটা বাইন্ড করলো সেই অ্যান্টিজেনটা কিন্তু এই অর্গানের পার্ট না। এই অর্গান দুর্ভাগ্যবশত এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ভাসতে ভাসতে সেখানে জমা হওয়ার কারণে ড্যামেজ হয়েছে। কিন্তু এইখানে যেই অর্গানটা, যে সেলটা ড্যামেজ হলো, এই অ্যান্টিজেনটা এই সেলের গায়েরই অংশ। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এই জন্য বলছে অ্যান্টিজেন মাস্ট বি বাউন্ড টু সেল সারফেস, এবং এটাকে বলছে, টাইপ 3 কে বলছে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, কারণ এখানে আগে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হয়, তারপর তারা ভাসতে ভাসতে গিয়ে কোনো একটা অর্গানের ডিপোজিট হয় এবং সে অর্গানের ড্যামেজ করে। তাহলে অ্যান্টিবডিজ মেডিয়েটিং টাইপ 2, জিএম, চোখ বন্ধ করে, আর কোনো কিছু ভাবার দরকার নেই। তারপর টাইপ 2 এর সাব ডিভিশন, টাইপ 2 এর মেকানিজম। টাইপ 2 কে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, 4টা সাব ডিভিশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড, একটা হচ্ছে এডিসিসি, আমরা যেটা অনেক আগে পড়েছিলাম, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। আরেকটা হচ্ছে ফেগোসাইটোসিস বাই অপসনাইজেশন, যে অপসনাইজ করবে, করে ফেগোসাইটোসিস করবে। আরেকটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন, একে বলছি এডিসিডি, পাশে লিখে রাখতে পারেন। তাহলে এডিসিসি, এখানে এটাও অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি, এখানে সেলটা ডিস্ট্রাকশন হবে, এখানে সেম জিনিস, কিন্তু সেলটা ডিস্ট্রাক্টেড হবে না, সেলের ডিসফাংশন হবে, সেল থাকবে বাট ফাংশন লস হবে, এই জন্য এটাকে বলছি এডিসিডি। ঠিক আছে, এই 4টা ভাবে টাইপ 2 হতে পারে। এবার আমরা প্রত্যেকটা একটু করে দেখব। প্রথমে কমপ্লিমেন্ট মেডিয়েটেড সেল লাইসিস, মেকানিজম দরকার নাই, আমার মূলত লাগবে এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল। এখানে কি হয় মনে রাখবেন যে ব্লাড, একটা শব্দ মনে রাখবেন, ব্লাড মানেই ব্লাড রিলেটেড যা আছে সবই হচ্ছে টাইপ 2 এর কমপ্লিমেন্ট মেডিয়েটেড। টাইপ 2 এর কমপ্লিমেন্ট মেডিয়েটেড এক্সাম্পল ব্লাড নিয়ে যা আছে, যেমন কি দেখেন, ট্রান্সফিউশন রিঅ্যাকশন ব্লাড নিয়ে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া সব ব্লাডের, গ্রানুলোসাইটোসিস ব্লাডের সেল, থ্রম্বোসাইটোপেনিয়া সব ব্লাডের। ব্লাড মানেই হচ্ছে টাইপ 2 এর এক্সাম্পল, স্পেসিফিক্যালি, মোর স্পেসিফিক্যালি টাইপ 2 এর কমপ্লিমেন্ট মেডিয়েটেড এক্সাম্পল। তাহলে এই ব্লাড ছাড়ার কি আছে? আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে ড্রাগ রিঅ্যাকশন, একটা হচ্ছে অটোইমিউন থাইরয়েডাইটিস। খুবই সহজ। এবারে টাইপ 2 এর দ্বিতীয় সাবডিভিশন এডিসিসি। এডিসিসিতে কোন কোন সেল অংশগ্রহণ করে, কোন কোন অ্যান্টিবডি, এগুলো আমরা আগে পড়েছি, ওখান থেকে দেখে নেবেন, আমি রিপিট করছি না, আমি শুধু এক্সাম্পল বলবো। আর আচ্ছা, ভালো কথা, এই এক্সাম্পল কিন্তু ইনফিনিটি স্টার। ঠিক আছে, এই এক্সাম্পল ইনফিনিটি স্টার। প্রশ্ন আসবে এডিসিসিতে কোথায় কোথায় কাজ করে। মনে রাখবেন এডিসিসিতে সব বড় বড় জায়গায় কাজ করে, বড় বড় জিনিসের উপর। 3টা বড় জিনিস, তারা কারা? গ্রাফট রিজেকশন, গ্রাফট কিন্তু একটা সেল না, অনেকগুলা সেল, তাই না? একটা বড় একটা টিস্যু থাকে। প্যারাসাইট কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাসের চেয়ে বড় থাকে, তাহলে প্যারাসাইটকে ডিস্ট্রাকশন করবে। এটা হচ্ছে লাইসিস অফ টিউমার সেল কিন্তু নর্মাল সেলের চেয়ে বড় থাকে। ঠিক আছে, তাহলে বড় বড় জিনিস ডিস্ট্রাকশন করবে এই এডিসিসির মাধ্যমে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার।
ফেগোসাইটোসিস বা অপসোনাইজেশন, এটা স্পেশাল কিছু নাই, শুধু নাম জানলেই হবে। এবার অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন, অর্থাৎ অ্যান্টিবডির উপর নির্ভর করে সেলটাকে মেরে ফেলবো না, ডিসফাংশন করব। ডিসফাংশন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ধরেন অপটিমাম ফাংশন। এই অপটিমাম ফাংশন থেকে যদি কমে যায় এটাও ডিসফাংশন, যদি বেড়ে যায় তাহলেও ডিসফাংশন। হ্যাঁ, কমা বাড়া কোনোটাই কিন্তু বডি ভালো না, বডি কি চায়? হোমিওস্টেসিস চায়। তাহলে ফাংশন কমে গেলেও ডিসফাংশন, বেড়ে গেলেও ডিসফাংশন। তাহলে যদি ফাংশন বেড়ে যায় তাকে বলছি আমরা স্টিমুলেটরি হাইপার সেন্সিটিভিটি। এডিসিডি দুই প্রকার, প্রথমটা হচ্ছে বেড়ে গেলে স্টিমুলেটরি হাইপার সেন্সিটিভিটি, আর যদি কমে যায় তাকে বলছি আমি ইনহিবিটরি হাইপার সেন্সিটিভিটি। এই টাইপ 2 এর যে এডিসিডির স্টিমুলেটরি, এইটার এক্সাম্পল হচ্ছে গ্রেভস ডিজিজ। এটার এক্সাম্পল হচ্ছে গ্রেভস ডিজিজ। এই স্টিমুলেটরি বিধায় গ্রেভস ডিজিজে আমরা থাইরোটক্সিকোসিস পাই, হাইপার থাইরয়েডিজম পাই। অটোইমিউন ডিজিজ হলে এটা কিন্তু হাইপো না, হাইপার, কারণ কি এটা স্টিমুলেটরি। আর যেটা এডিসিডির ইনহিবিটরি, এটার এক্সাম্পল হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস। মায়াস্থেনিয়া গ্র্যাভিস এটা হচ্ছে একটা নার্ভাস সিস্টেমের নিউরোমাসকুলার ডিসঅর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে ইনহিবিটরি, তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এডিসিডির উদাহরণ দুইটা, গ্রেভস, মায়াস্থেনিয়া। গ্রেভসটা হচ্ছে স্টিমুলেটরি আর মায়াস্থেনিয়া হচ্ছে ইনহিবিটরি। এখন এইখানে একটা কথা আছে, সেটা কি? আমরা বলেছিলাম টাইপ 5, যে টাইপ 5 আসলে মূলত টাইপ 2 এরই একটা প্রকার। আমরা এখন সেটা দেখতে পাচ্ছি যে কেউ এই যে এডিসিডি, এটা তো টাইপ 2 এর একটা পার্ট, তাই না? এইটার আবার পার্ট হচ্ছে স্টিমুলেটরি। এই টাইপ 2 এর যে এডিসিডি, এইটার যে স্টিমুলেটরি, এইটাকে কেউ টাইপ 5 বলেন। তাহলে এইটার এক্সাম্পল হচ্ছে একই কথা, গ্রেভস ডিজিজ। তাহলে যদি পরীক্ষায় আসে গ্রেভস ডিজিজ ইজ অ্যান এক্সাম্পল অফ টাইপ 2 hypersensitivity, উত্তর ট্রু। গ্রেভস ডিজিজ ইজ অ্যান এক্সাম্পল অফ ADCD, উত্তর ট্রু। গ্রেভস ডিজিজ ইজ অ্যান এক্সাম্পল অফ স্টিমুলেটরি ADCD, তাহলে উত্তর ট্রু। আবার যদি এভাবে আসে গ্রেভস ডিজিজ ইজ অ্যান এক্সাম্পল অফ টাইপ 5 hypersensitivity, তাহলে কিন্তু উত্তর ট্রু। ঠিক আছে? তাহলে এভাবে আমরা উত্তর করব। এটা 59 এবং 60 নাম্বার পেজে এটা পাবেন। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ঠিক আছে? এরপর আমরা পড়বো এক্সাম্পলগুলো। এতক্ষণ আমরা যা পড়েছি সেটা এখানে কম্পাইল করে দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবেন। এটা হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল মানে ইনফিনিটি স্টার। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই এক্সাম্পলগুলো আবার একটু দেখে নিব। এবার আমরা দেখেন টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি কেমন পারি দেখি। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, অবশ্যই ব্লাড মানে টাইপ 2। ঠিক আছে? মায়াস্থেনিয়া গ্র্যাভিস কেবল পড়লাম, টাইপ 2 এর এডিসিডি এর ইনহিবিটরি, ট্রু। রিউমেটিক ফিভার, এটাও আসলে ট্রু। এটা আমরা যে এখানে ছিল, আমরা পরবর্তী যখন বাসায় একটু পড়বো তখন দেখে নিব। রিউমেটিক ফিভার ট্রু। রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা ফলস, এটা আমরা সামনে পড়বো। আর এসএলইও ট্রু হবে, এটা আমরা যখন সবগুলো পড়া হবে তখন একটু বুঝতে পারবো। তারপর আমরা চলে যাচ্ছি টাইপ 3, পেজ নাম্বার 62। টাইপ 3 এর ক্ষেত্রে তাহলে আমরা বেসিক মেকানিজম কি ছিল, যে ইমিউন কমপ্লেক্স জমা হবে, তাই না? তাহলে এখানে 3টা ফেজে আমরা ভাগ করতে পারি। প্রথম ফেজে ফরমেশন অফ ইমিউন কমপ্লেক্স, দ্বিতীয় ফেজে সেই কমপ্লেক্সটা ডিপোজিশন হবে, আর তৃতীয় ফেজে যেখানে ডিপোজিশন হবে সেইখানে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হবে। তাহলে 3টা ফেজের এই 3টা কথা, এটা 1 স্টার, পরীক্ষায় বেশি আসে না, একবার দেখতে হবে। তারপর যেটা লাগবে যে সাইট অফ ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, ইমিউন কমপ্লেক্স কোথায় কোথায় জমা হয়, এটা 1 স্টার। এই জায়গাগুলোর নাম আমাকে শিখতে হবে। কোন অ্যান্টিবডি লাগে আমরা জানি, আইজিজি, আইজিএম, এই 2টা অ্যান্টিবডি লাগে। অ্যান্টিজেন কজিং ইমিউন কমপ্লেক্স ডিজিজ, এইটা পরীক্ষা খুব একটা আসে না, এটা লাগবে না। আমরা চলে যাচ্ছি একবারে এক্সাম্পল অফ টাইপ 3। এখানেও আমরা টাইপ 1 এর মতো এক্সাম্পলকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে লোকাল ইমিউন কমপ্লেক্স ডিজিজ। পরীক্ষায় কিন্তু টাইপ 3 না দিয়েও ইমিউন কমপ্লেক্স ডিজিজ হিসেবে দিতে পারে। ইমিউন কমপ্লেক্স মানে তো টাইপ 3, কমপ্লেক্স মানে টাইপ 3। তাহলে আগের মতো একই কথা, যদি একাধিক সিস্টেমকে ইনভলভ করে সেটা সিস্টেমিক, যদি একটা অর্গানকে ইনভলভ করে সেটা লোকাল। ঠিক আছে? তাহলে এক্সাম্পলগুলো আমরা পড়ে ফেলবো। এটা ইনফিনিটি স্টার, ঠিক আছে? আর এখানে খেয়াল করব সিরাম সিকনেস, এটা হচ্ছে সিস্টেমিক, নামের মধ্যে সিরাম আছে। সিরাম কি বডির সব জায়গায় থাকে, তাহলে এটা হচ্ছে সিস্টেমিক। আর আর্থাস রিঅ্যাকশন,
এটা হচ্ছে লোকাল। কেন বলছি আমি এখন এটা নিয়ে আমরা একটু আলাদা করে পড়ব। দেখেন সিরাম সিকনেস হচ্ছে যেহেতু সিস্টেমিক, এটা সিরামের মাধ্যমে এটা ধরেন ছড়ায়, আমরা এভাবে মনে রাখবো। তাহলে এখানে আমরা সিস্টেমিক ফিচার পাবো, যেমন কি জ্বর, আর্টিকেরিয়া, আর্থ্রালজিয়া, লিম্ফেডেনোপ্যাথি, স্পেনোমেগালি, মাল্টিপল সিস্টেমে এটার ইনভলভমেন্ট পাবো। যেমন কি এটার এক্সাম্পল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তার মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা টাইপ 3 ডিজিজ, কিন্তু রিউমেটিক ফিভার হচ্ছে টাইপ 2। এটা আমরা সামনে আরো দেখবো, আরো ক্লিয়ার করব। আর আর্থাস রিয়েকশন, এটার ওপর নাম হচ্ছে অ্যালার্জিক এলভিওলাইটিস। খেয়াল করেন নামের মধ্যে অ্যালার্জি থাকলেও এটা ব্যতিক্রম, এটা আসলে মিসনোমার। নামের মধ্যে অ্যালার্জিক এলভিওলাইটিস থাকলেও এটা টাইপ 1 না, এটা হচ্ছে টাইপ 3। তারপর যত লাংস আছে, যেমন কি লাংস মানে কি, যে ফার্মার্স লাং, চিজ ওয়ার্কার্স লাং, উড ওয়ার্কার্স লাং, হুইট মিলার্স লাং, এরকম যত লাংস, অমুকের লাং, তমুক লাং, ঠিক আছে, এগুলো থাকলে সেটা হচ্ছে আর্থাস রিয়েকশন। সহজে এভাবে আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে 2টা স্টার। এটা আর্থাস রিয়েকশন সিরাম সিকনেসের পার্থক্য, এটা হচ্ছে 2টা স্টার, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যদি এটা দেখি যে ইমিউন কমপ্লেক্স ডিজিজ, অটোমিউনিটি এখানে ইমিউন কমপ্লেক্সের মাধ্যমে হয় না, আমরা এটা পরে দেখবো। অটোমিউনিটি আমরা পড়বো। মেনিঙ্গোকক্কাল ইনফেকশন, ঠিক আছে, এটা ইমিউন কমপ্লেক্সের মাধ্যমে হয়। আমরা যে এখানে এক্সাম্পলগুলো পড়েছি, এখানে মেনিঙ্গোকক্কাল ইনফেকশন আছে, আপনারা যখন পড়বেন এটা পারবেন। যেমন ধরেন কোথায় আছে যে কিছু ইমিউন কমপ্লেক্স গ্লোমেরুলার নেফ্রাইটিস, এখানে স্টেপটোকক্কাস, গ্লোমেরুলোনেফ্রাইটিসের পাশাপাশি মেনিঙ্গোকক্কাস দিয়ে যেটা হয়, অর্থাৎ 2 কক্কাস, একটা হচ্ছে স্টেপটোকক্কাস, একটা হচ্ছে মেনিঙ্গোকক্কাস, অর্থাৎ নাইজেরিয়া মেনিনজাইটিস, সেটা দিয়েও এখানে ইমিউন কমপ্লেক্স ডিজিজ হতে পারে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই জন্য এটা আমি আলাদা করে দেখালাম, ঠিক আছে। তাহলে 2টা কক্কাস আমাদের এখানে কাজ করবে। তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে একটা অ্যালার্জিক ডিজিজ, এটা আমরা জানি, এটা এখানে ফলস হবে। স্কিন গ্রাফট আমরা সামনে পড়বো। স্কিন গ্রাফট আসলে ফলস, কারণ আমরা সামনে এটা দেখবো, এখানে বলার দরকার নাই। আর গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা স্টেপটোকক্কাস দিয়ে হয়, পোস্ট স্টেপটোকক্কাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে স্টেপটোকক্কাস এবং মেনিঙ্গোকক্কাস দুটার ইনফেকশনেই ইমিউন কমপ্লেক্স ডিজিজ হতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। টাইপ 3 হাইপারসেন্সিটিভিটির আরেকটা যদি আমি কোশ্চেন দেখি, ব্লাড রিয়াকশন, ব্লাড মানে টাইপ 2, চোখ বন্ধ করে, এটা উত্তর ফলস। সিরাম সিকনেস আমরা কেবল পড়লাম, উত্তর ট্রু। রিউমাটয়েড আর্থ্রাইটিস কেবল পড়লাম, উত্তর ট্রু। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ব্লাড, দেখছেন একটা কমন ফর্মুলা শিখলেই হবে, ব্লাড মানে ফলস। আর সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস মানে তো টাইপ 1 অ্যালার্জি, তাই এটাও ফলস, ঠিক আছে। একটু খেয়াল করলে আপনার সহজে উত্তর করতে পারবেন। এবারে টাইপ 4 আমরা চলে আসি। টাইপ 4-এ আমরা জানি এটা হচ্ছে সেল মেডিয়েটেড। তাহলে কোন কোন সেল কাজ করবে? এটা এখানে কাজ করবে লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ। মনোসাইট মানে তো ম্যাক্রোফেজ, আসলে সেটা মনোসাইট টিস্যুতে গেলে ম্যাক্রোফেজ হয়। এখন লিম্ফোসাইটের কোনটা কাজ করবে? CD4, CD8, ঠিক আছে, অর্থাৎ টি লিম্ফোসাইট। ওকে, যদি আমি বলি যে একটা সেলের নাম বলো, তাহলে বলবেন মেইনলি CD4। যদি ট্রু ফলস থাকে, এখানে যারা আছে সবাই ট্রু, বাট যদি SBA থাকে উত্তর হবে CD4, ঠিক আছে। এটা 64 নাম্বার আছে, এটা হচ্ছে এটা ট্রিপল স্টার। এবার আমরা একদম চলে যাব এক্সাম্পল অফ টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। এক্সাম্পলের এখানে 15টা এক্সাম্পল, 15টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। যদি হাইপার সেন্সিটিভিটি থেকে কিছুই পড়তে না চান, এক্সাম্পলগুলো মিস করা যাবে না। তাহলে দেখি টাইপ 4, আমরা তো টাইপ 4 এক্সাম্পল পড়ি নাই, বলছি পড়তে হবে, তারপরেও আপনারা পারবেন। দেখেন ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এটা উত্তর হবে না, কারণ এটা ব্লাড মানে টাইপ 2। তারপর হচ্ছে অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন, অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাফাইল্যাক্টয়েড, এগুলো হচ্ছে টাইপ 1 এর মধ্যে আমরা পড়েছিলাম, তাই না, অ্যালার্জির মধ্যে। তার মানে এটা উত্তর ফলস হবে। তাহলে দেখেন 2টা ফলস, মানে চোখ বন্ধ করে বাকি 3টা আমরা ট্রু দাগাইতে পারবো। তাহলে এটা তো আপনারা পড়বেন, না পড়লেও আপনারা এটা পরীক্ষায় উত্তর করতে পারবেন। ইমিউনোলজি বুঝলে খুবই সহজ। এবার আমরা চলে যাই এই স্লাইডটাতে। এইটা আপনাদের শীটে নাই, এটা আমি তৈরি করেছি। অনেক তো এক্সাম্পল, এত মনে রাখা আসলে কঠিন। এই মনে রাখতে গিয়ে কিছু জায়গায় প্যাচ লাগে, কোথায় কোথায় প্যাচ লাগে সেটা আমি আইডেন্টিফাই করে একসাথে করার চেষ্টা করেছি। আপনার স্ক্রিনশট রাখবেন এবং আপনারা শীটে তুলে ফেলবেন। দেখেন যদি রিউমেটিক ফিভার আসে,
এটা হচ্ছে টাইপ 2। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে টাইপ 3, খেয়াল করবেন। যদি ভাস্কুলাইটিস হয় টাইপ 2, কিন্তু ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিস যদি হয় তাহলে কমপ্লেক্স মানেই টাইপ 3। এসএলই এখানে টাইপ 2 টাইপ 3 দুটাই হবে। যদি এসবি আসে উত্তর দিবেন টাইপ 3। অ্যাটোপিক অ্যালার্জিক ডার্মাটাইটিস বা এক্সিমা এটা হচ্ছে টাইপ 1, কিন্তু স্কিনের যদি কন্টাক্ট ডার্মাটাইটিস হয় এটা টাইপ 4, খেয়াল রাখবেন। সোরিয়াসিসও টাইপ 4। তারপর গ্রাফট রিজেকশন এবং টিউমার লাইসিস, গ্রাফট এবং টিউমার, ট্রান্সপ্লান্ট এবং টিউমার, এখানে টাইপ 2 টাইপ 4 দুটাই কাজ করে। তাহলে দুটাই কাজ করলো, একটা হচ্ছে গ্রাফট রিজেকশনে, একটা হচ্ছে এসিলিতে, আরেকটা হচ্ছে ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, আর টাইপ 2 ডায়াবেটিসে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। মনে রাখার সহজ উপায় হচ্ছে রুল অফ 4, ঠিক আছে? 4 একে 4, 2 দুগুণে 4, এই রুল অফ 4 এর মাধ্যমে আপনারা এটা মনে রাখতে পারেন। আর এগুলো হ্যাঁ দেখলেন। আর এই যে এটা প্যাচ লাগে, ইরাইথেমা নোডুসাম হচ্ছে টাইপ 3, ইরাইথেমা মাল্টিফর্মি হচ্ছে টাইপ 4। মনে না থাকলে এভাবে পড়বেন যে মাল্টি মানে কি বেশি, তাহলে এটাতে বেশি সংখ্যা থাকবে টাইপ 4, ঠিক আছে? ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের হাইপার সেন্সিটিভিটি শেষ। এবারে পেজ নাম্বার 66 আমরা পড়বো এমএসসি বা এইচএলএ। অবলিক দ্বারাই বুঝতে পারছেন দুইটাই সেম জিনিস। এটা যখন প্রথম আবিষ্কার করা হয় তখন আবিষ্কৃত হয় লিউকোসাইটে, ডব্লিউবিসিতে, এই জন্য নাম দেওয়া হয় হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। কিন্তু পরে দেখা গেল এটা অন্যান্য অনেক সেলেও থাকে, তখন নাম চেঞ্জ করে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স রাখা হলো। এখান থেকে জানতে হবে যে প্রথমে এটা কি জিনিস। এটা তো আমরা বললাম যে এক ধরনের সেল সারফেস গ্লাইকোপ্রোটিন, এটা আমরা শিখলাম। এটা হচ্ছে সেল সারফেস গ্লাইকোপ্রোটিন। খেয়াল করেন সেল মেমব্রেনে কিন্তু থাকে, সারফেসে থাকে, নট ইন্ট্রাসেলুলার, এটা খেয়াল করতে হবে। এটার জিন কোথায় থাকে? জিন থাকে শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6, 6 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মে থাকে। পরীক্ষায় ক্রোমোজোম নাম্বার চেঞ্জ করে দেয় কিংবা শর্ট আর্মের জায়গায় লং আর্ম দিয়ে দেয়। এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে। তারপর যেটা জানতে হবে জেনেটিক লোকাই, অর্থাৎ জিন যেখানে অবস্থান করে সেটা হচ্ছে লোকাই। লোকাস মানে জায়গা, স্থান। জেনেটিক লোকাই 4টা লোকাই আছে, মনে রাখবেন 4টা লোকাই। ছবিতে দেখেন এ, বি, সি, আর একটা হচ্ছে ডি। এই ডিটার সাবডিভিশন হচ্ছে ডিপি, ডিকিউ, ডিআর, কিন্তু মূলত 4টাই, এ, বি, সি এবং ডি। ডি কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ডিপি, ডিকিউ, ডিআর। এটা কি? এগুলো হচ্ছে জিন থাকার লোকাস, জায়গা, জেনেটিক লোকাই। পরীক্ষা আসে জেনেটিক লোকাই কয়টা? 4টা, ঠিক আছে? এইবার আমরা চলে যাই একদম এই বক্সটাতে, পেজ নাম্বার 67। আগে যে কথাগুলো বললাম সেগুলো ছিল 2 স্টার, আর এই বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসতে পারে। এটা দেখেন আমরা এমএসসি কে এখানে 3 ভাগে ভাগ করেছি, এমএসসি 1, 2, 3। এমএসসি 1, 2, 3। এমএসসি 1 এর জিন হচ্ছে এবিসি, ঠিক আছে? জিনের লোকাই হচ্ছে এবিসি। আর 2 এর লোকাই হচ্ছে ডি। ডি এর তো সাবডিভিশন 3টা, তাহলে সেইটা এখানে আসবে ডিপি, ডিকিউ, ডিআর। হ্যাঁ, আর টাইপ 3 এর লোকাইটা হচ্ছে কমপ্লিমেন্ট C2, C4 যেখান থেকে আসে সেটা, ঠিক আছে? তাহলে C2, C4 এগুলাই হচ্ছে ক্লাস 3 এমএসসি হিসাবে কাজ করতে পারে, প্রোপারডিন কাজ করতে পারে এবং ফ্যাক্টর বি কাজ করতে পারে। ওই জিনিসগুলাই ক্লাস 3 এমএসসি হিসাবে কেউ বলে থাকেন। তাহলে এখন এটা কোথায় থাকে? যেহেতু এরা মূলত বিভিন্ন কমপ্লিমেন্টের প্রোডাক্ট, এদেরকে আমরা ক্লাস 3 বলছি। আমরা জানি কমপ্লিমেন্ট কোথায় থাকে? প্লাজমায় দ্রবীভূত অবস্থায় থাকে, সলিউবল অবস্থায় থাকে, তাই না? তাই এরা হচ্ছে সলিউবল। গেল। এবার ক্লাস 1, ক্লাস 2 এটা মূলত মেইন। ক্লাস 1টা থাকবে হচ্ছে সকল সেলের গায়ে, অল নিউক্লিয়েটেড সেল ইনক্লুডিং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। খেয়াল করেন অল নিউক্লিয়েটেড সেল ইনক্লুডিং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর ক্লাস 2 এমএসসি কাদের থাকবে? প্রথমে বলেছিলাম যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে হলে তার ক্লাস 2 এমএসসি থাকতে হবে। তার মানে ক্লাস 2 এমএসসি থাকবে শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে তারা কারা? ম্যাক্রোফেজ, বি সেল আর ডেনড্রাইটিক সেল। ম্যাক্রোফেজ, বি সেল এবং ডেনড্রাইটিক সেল, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে কোনটা থাকে, ক্লাস 2 এমএসসি থাকে নাকি ক্লাস 1 থাকে?
দুটাই থাকে। যেহেতু তারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই জন্য তাদের হচ্ছে ক্লাস 2 থাকবে। যেহেতু তারা নিউক্লিয়েটেড সেল, তাদের এজন্য ক্লাস 1ও থাকবে। কিন্তু ধরেন ফাইব্রোব্লাস্ট এটা নিউক্লিয়েটেড সেল কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না, তাহলে তার শুধুমাত্র ক্লাস 1টাই থাকবে। মাসল সেল নিউক্লিয়েটেড সেল, ক্লাস 1 থাকবে। তার মানে বডির যত নিউক্লিয়েটেড সেল আছে সবারই ক্লাস 1 থাকবে। তাহলে আরবিসিতে কোনটা থাকবে? আরবিসি কি নিউক্লিয়েটেড? না, যেহেতু নিউক্লিয়েটেড না তাই ক্লাস 1 থাকবে না, ক্লাস 1 থাকবে না। আরবিসি কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল? সেটাও না, তাহলে তাদের ক্লাস 2ও থাকবে না। আরবিসিতে কোনোটাই থাকবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই কথাগুলো ইনফিনিটি স্টার। পেজ নাম্বার 67 এটা আছে। এবার আমরা দেখি এমএসসি ক্লাস 2 মলিকুলার এক্সপ্রেসড অন। ক্লাস 2 মানে কি? অনলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার মানে ডেনড্রাইটিক সেল, তারপর ম্যাক্রোফেজ, এই দুইটাই। কিন্তু যদি এখানে 1 এর জায়গায় 2 এর জায়গায় 1 থাকতো তাহলে কি হতো? তাহলে যারা নিউক্লিয়েটেড সেল সবার ক্ষেত্রে 2 হতো। এখানে যদি 2 এর জায়গায় 1 হতো তাহলে ডেনড্রাইটিক সেলের 2 হতো, ফাইব্রোব্লাস্টের 2 হতো, ম্যাক্রোফেজের 2 হতো, প্লেটলেটের 2 হতো। আরবিসি শুধু ফলস হতো, কারণ আরবিসিতে নিউক্লিয়াস নাই। এবার আমরা একটা জিনিস দেখি, একটা ছবি দেখি। এই যে দেখেন, এইটা হচ্ছে এমএসসি ক্লাস 2। এখানে 2টা পেপটাইড চেইন থাকে, 2টা পেপটাইড চেইন থাকে, 2টা চেইন থাকে বিধায় তার নাম হচ্ছে ক্লাস 2। এইখানে নীল রঙেরটা হচ্ছে চেইন, একটা পেপটাইড চেইন থাকে, একটা চেইন থাকে বিধায় এর নাম হচ্ছে ক্লাস 1। এখন সৃষ্টিকর্তা কাউকে বঞ্চিত করে না, তাই না? একে একটা পেপটাইড চেইন কম দিয়েছে, কিন্তু কম দেওয়ার কারণে তো সে বঞ্চিত মনে করতে পারে নিজেকে। এজন্য সেটার কম্পেনসেশন হিসাবে এই আরেকটা জিনিস দিয়েছে, এর নাম হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। কি বলছি? এর নাম হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। তাহলে ক্লাস 1 একটা চেইন, ক্লাস 2 2টা চেইন। একটা চেইন যার, তার কি থাকবে কম্পেনসেশন হিসাবে? বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন থাকবে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো জানতে হবে। এগুলো হচ্ছে 1 স্টার। এইবার পেজ নাম্বার 68 এই বক্সটা হচ্ছে ট্রিপল স্টার। ক্লাস 1 এবং ক্লাস 2 এর কম্পারিজন বেশিরভাগই অনেকগুলো আমরা বলে ফেলেছি যে পেপটাইড চেইন কোনটা কোথায় থাকবে, বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন কোনটা থাকবে, নিউক্লিয়েটেড সেলে কোনটা থাকবে, তারপর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে কোনটা থাকবে, তাই না? তারপর ধরেন পেপটাইড বন্ড কোনটাতে বেশি থাকবে, যেটাতে চেইন বেশি মানে ক্লাস 2তে চেইন 2টা, এখানে পেপটাইড বন্ড বেশি থাকবে। যাতে একটা চেইন সেখানে পেপটাইড বন্ড কম থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তারপর পেপটাইড বাইন্ডিং গ্রুভ মানে ক্লোজ ইন্ডেড থাকে ক্লাস 1 আর ওপেন ইন্ডেড থাকে ক্লাস 2। আমরা ছবিতে দেখি, দেখেন এইখানে প্রান্তটা ওপেন থাকে, অনেক ওপেন, এখানে হচ্ছে ক্লোজ, এখানে হচ্ছে ক্লোজ, এখানে হচ্ছে অনেকটাই ওপেন ওয়াইড। তাহলে ক্লাস 2 হচ্ছে ওয়াইড ইন্ডেড এবং ক্লাস 1 হচ্ছে ক্লোজ ইন্ডেড। ঠিক আছে, বাকিগুলো আপনারা একটু দেখলেই পারবেন। এটা হচ্ছে ট্রিপল স্টার, এটা একটু পড়ে নিতে হবে। পেজ নাম্বার 68। এবার এইচএল এর টাইপিং মানে আমরা এইচএল এর টাইপিং টেস্ট আমরা কখন করি? আমরা মূলত এটা ট্রান্সপ্লান্টের আগে করি। ঠিক আছে, আচ্ছা এখন ইউজ তো একবার দেখে নেবেন, এটা রিডিং পরীক্ষা তো আসে না। যেটা আমাকে জানতে হবে যে এইচএল এ ম্যাচিং তো আমরা ট্রান্সপ্লান্টের আগে করি, কিন্তু সব ট্রান্সপ্লান্টের আগে কি করি না, কোন কোন ক্ষেত্রে এইচএল এ ম্যাচিং আমরা করি না, প্রয়োজন নাই, নট রিকোয়ার্ড, সেটা আমাকে জানতে হবে। তারা কারা? কর্নিয়া, বোন, লিভার, হার্ট, লাং, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অফ প্যানক্রিয়াস। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে আমরা এইচএল এ ম্যাচিং না করলেও পারি, প্রয়োজন নাই। ঠিক আছে, কর্নিয়া, বোন, লিভার, হার্ট, লাং, আইলেটস, এই কয়টা ইনফরমেশন হচ্ছে ট্রিপল স্টার। ঠিক আছে, এটা পেজ নাম্বার 68 এ আছে। দেখছেন একবার, যে কয়েক বছর আগে প্রশ্ন ছিল, খেয়াল করেন। এখানে কিন্তু বোন ম্যারো, এখানে আপনি পড়েছেন বোনস আর বোন ম্যারো কিন্তু সেম না। ঠিক আছে, বোনস থাকলে এখানে ট্রু হবে, বাট বোন ম্যারো আছে বিধায় এটা কিন্তু উত্তর ফলস। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। এইবার এইচএল অ্যাসোসিয়েটেড ডিজিজ, এইটা একটা ট্রিপল স্টার কোশ্চেন। এর মধ্যে এইচএল B27 নিয়ে মূলত কোশ্চেন হয়, বাকিগুলো নিয়ে খুবই কম হয়। একবার করে পড়ার চেষ্টা করবেন, যেই কয়টা মনে থাকে। বিশেষ করে কমন ডিজিজগুলো, যেমন হচ্ছে শগ্রেন সিনড্রোম, তারপর হচ্ছে গ্রেভস ডিজিজ, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে এডিসন্স ডিজিজ, তারপর হচ্ছে এসএলই,
ঠিক আছে? এই রোগগুলা কোথায় কোথায় আছে এইটা আপনি খুঁজে বের করে আলাদা করে মুখস্থ করবেন, ঠিক আছে? আর HLA-B27 অ্যাসোসিয়েটেড ডিজিজ এইটা আসলে কোনোভাবেই মিস করা যাবে না। এটা একটা নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। নেমোনিক হচ্ছে রেপ পাপ, অর্থাৎ রেপ করা পাপ। আরতে কি? আর ফর রিয়েক্টিভ আর্থ্রাইটিস, এ ফর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এ ফর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, পি ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস, ই ফর এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। এই যে সর্বশেষ নামটা আছে আর্থ্রোপ্যাথি অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এর অপর নাম হচ্ছে এন্টারোপ্যাথিক। এন্টারো মানে কি? জিআইটি, তাই না? এন্টারোপ্যাথিক। তাহলে রেপ গেল। পি ফর পোস্ট গনোকক্কাল আর্থ্রাইটিস, এ ফর এক্সিয়াল স্পন্ডালোআর্থ্রাইটিস, আর আরেক পিতে হচ্ছে পোস্ট সালমোনেলা আর্থ্রাইটিস। এই দিয়ে দুইটা হয় আসলে, একটা হচ্ছে এক্সিয়াল স্পন্ডালোআর্থ্রাইটিস আর একটা অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস, ঠিক আছে? তাহলে এই নেমোনিকের মাধ্যমে আমি HLA-B27 অ্যাসোসিয়েটেড ডিজিজগুলোর নাম মনে রাখতে পারবো। ওকে, আর বাকি যেগুলো দাগিয়ে দিলাম ইম্পর্টেন্ট সেগুলো পড়বেন। দেখেন ডায়াবেটিস কিন্তু এখানে আছে, ডায়াবেটিস হচ্ছে এখানে আছে, হ্যাঁ, তারপর ডায়াবেটিস এখানে আছে, তারপর এসএলই এখানে আছে, এখানে আছে। তো এসএলই এবং ডায়াবেটিস একাধিক জায়গায় আছে, কোথায় কোথায় আছে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। পেজ নাম্বার 69 এটা আছে, ঠিক আছে? এটা পড়ে ফেলতে হবে। দেখছেন যে B27 নিয়ে মূলত কোশ্চেন আসে। এবার আমি চলে যাই ট্রান্সপ্লান্টেশন ইমিউনিটি, পেজ নাম্বার 70। ট্রান্সপ্লান্টেশন মানে কি? ট্রান্সপ্লান্ট মানে হচ্ছে একটা অর্গান ট্রান্সফার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। সেটা নিজের বডি থেকে নিজের বডিতে হইতে পারে। আমি ধরেন পায়ের স্কিন নিয়ে আমার গালে লাগালাম, এটাও এক ধরনের ট্রান্সপ্লান্ট। অথবা আমার একটা কিডনি আরেকজনকে দিলাম, যেটাই করি না কেন, নিজের গায়ে হলেও ট্রান্সপ্লান্ট, অন্যের গায়ে হলেও ট্রান্সপ্লান্ট। একটা অর্গান যদি করি বা কোনো একটা টিস্যু যদি করি। প্রস্থেসিস কি? প্রস্থেসিস হচ্ছে যদি আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল আমরা ট্রান্সফার করি। যেমন কি আমার হার্ট ভালভ নষ্ট হয়ে গেছে, আমি একটা আর্টিফিশিয়াল ভালভ আমি দিলাম, অন্য মানুষের ভালভ না, আর্টিফিশিয়াল ভালভ দিলাম, এটা হচ্ছে প্রস্থেসিস। আর ট্রান্সফিউশন মানে তো ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট যদি আমরা ট্রান্সফার করি তাকে আমরা ট্রান্সফিউশন বলি। এটা জাস্ট একবার রিডিং পড়বেন, এটা পরীক্ষায় আসবে না, একটু আইডিয়া রাখার জন্য বললাম। পরীক্ষা আসবে কি? পরীক্ষা আসবে গ্রাফটের ক্লাসিফিকেশন ইনফিনিটি স্টার। গ্রাফট মানে যে টিস্যুটাকে আমি ট্রান্সফার করলাম। গ্রাফটকে আমি 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অটোগ্রাফট, আইসো বা সানগ্রাফট, অ্যালোগ্রাফট, জেনোগ্রাফট। জেনো মানে হেটারো, ঠিক আছে? অটো মানে সেলফ, নিজের টিস্যু যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, যেটা একটু আগে বললাম যে আমার গালে চামড়া ধরেন ইয়ে হয়ে গেছে, উঠে গেছে, আমি পা থেকে নিয়ে আমার গালে লাগালাম, এটা হচ্ছে অটোগ্রাফট। আইসো বা সানগ্রাফট, আই ফর আইসো মনে রাখবেন, আই ফর আইডেন্টিক্যাল টুইন, আই ফর আইডেন্টিক্যাল টুইন। তাহলে এক টুইন থেকে যদি আরেক টুইনের ট্রান্সফার করি অর্গান, এটা হচ্ছে আইসোগ্রাফট। এটার অপর নাম হচ্ছে সিনগ্রাফট বা সানগ্রাফট বলে, এটা সিনগ্রাফট, হ্যাঁ। আচ্ছা, অ্যালোগ্রাফট হচ্ছে সেম স্পেসিসের কোনো প্রাণী থেকে যদি আমি সেম স্পেসিসে নিয়ে যাই, অর্থাৎ যেমন এক মানুষ যদি আরেক মানুষকে কিডনি দিল, এক মানুষ আরেক মানুষকে লিভার দিল, এটা হচ্ছে সেম স্পেসিস, তাই না? হোমোসেপিয়েন্স থেকে হোমোসেপিয়েন্সে যাচ্ছে, এটা হচ্ছে অ্যালোগ্রাফট। জেনো বা হেটারোগ্রাফট হচ্ছে ভিন্ন স্পেসিসে যদি যাই, মানে একটা মানুষ কোনো একটা শিম্পাঞ্জিকে কিডনি দিল, তাহলে এটা হচ্ছে জেনো বা হেটারোগ্রাফট। তাহলে এইটা আমাদেরকে কোনটা কি মনে রাখতে হবে। এবার আমরা চলে যাই মেকানিজম অফ গ্রাফট রিজেকশন। মেকানিজম অ্যান্টিবডি দিয়েও হইতে পারে, টি সেল দিয়েও হইতে পারে, অর্থাৎ সেল মেডিয়েটেও হতে পারে, অ্যান্টিবডি মেডিয়েটেও হতে পারে। এই দুইটার নাম আমরা মাথায় রাখবো। এখন টি সেল মেডিয়েটেড কোথায় কোথায় সাধারণত হয়? টি সেল মেডিয়েটেড মানে তো সেলুলার প্রসেসে, সেলুলার ইমিউনিটির মাধ্যমে এখানেই হচ্ছে গ্রাফট রিজেকশন হচ্ছে। এটা সাধারণত কোথায় কোথায় হয়? এটা সাধারণত হয় স্কিন, বোন ম্যারো, কিডনি। এই তিনটে এক্সাম্পল একটু মাথায় রাখবেন। এখানে টি সেল মেডিয়েটেড হয়, অ্যান্টিবডি মেডিয়েটেড হয় না, অর্থাৎ এখানে বি সেলের কোনো ফাংশন নাই, এটা মনে রাখতে হবে। তাহলে অ্যান্টিবডি মেডিয়েটেড কোন কোন অর্গানে হয়? এটা হয়, এক্সাম্পল হচ্ছে কিডনি এবং হার্ট। দেখেন কিডনি কিন্তু দু জায়গায় আছে, এটা আমাকে মনে রাখতে হবে। এবার এটা হচ্ছে দুটো স্টার এক্সাম্পল গুলো। এবার
এই বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার, গ্রাফ থেকে এই বক্সটা আসে যে গ্রাফট রিজেকশন কি কি উপায় হইতে পারে, কি কি ভাবে হতে পারে। তাহলে পেজ নাম্বার 71 আমরা পাবো যে ক্লাসিফিকেশন অফ ট্রান্সপ্লান্ট রিজেকশন। ট্রান্সপ্লান্ট রিজেকশন কি কি উপায় হচ্ছে, 4 ভাবে হচ্ছে। একটা হচ্ছে হাইপার অ্যাকিউট রিজেকশন, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাকিউট ভাস্কুলার, অ্যাকিউট ভাস্কুলার অ্যাকিউট। আবার 3 নম্বর হচ্ছে অ্যাকিউট সেলুলার। দেখেন দুইটাই কিন্তু অ্যাকিউট, বাট একটা ভাস্কুলার একটা সেলুলার। আর 4 নম্বর হচ্ছে ক্রনিক গ্রাফট রিজেকশন। 4 নম্বর হচ্ছে ক্রনিক গ্রাফট রিজেকশন। তাহলে দেখি এবার টাইম। হাইপার অ্যাকিউট মানে কি, খুব র্যাপিডলি হবে, ট্রান্সপ্ল্যান্ট করার সাথে সাথেই হবে, তাহলে মিনিটস টু আওয়ার্সের মধ্যে আমরা এটা পাবো। অ্যাকিউট দুইটা সেম টাইম, 5 থেকে 30 দিনের মধ্যে। আর 30 দিনের বেশি হলে সেটাকে আমরা বলবো ক্রনিক গ্রাফট রিজেকশন। এবার মেকানিজম কি, হাইপার অ্যাকিউট মানে কি খুব তাড়াতাড়ি হবে, এখানে অ্যান্টিবডি তৈরি করার মতো সময় পাওয়া যাবে না, এখানে প্রি ফর্মড অ্যান্টিবডি আগে থেকে তৈরি হওয়া ছিল, তারাই এখানে কাজ করবে। তারপর অ্যাকিউট ভাস্কুলার, অ্যাকিউট ভাস্কুলারে টি সেল এবং বি সেল দুটাই কাজ করবে, অর্থাৎ এখানে অ্যান্টিবডি মেডিয়েটেড এবং সেল মেডিয়েটেড দুই ধরনের ইমিউন রেসপন্সই থাকবে, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, টাইপ 2 এ মানে যেটা অ্যাকিউট ভাস্কুলার, এখানে দুই ধরনের ইমিউন রেসপন্সই থাকবে। আর অ্যাকিউট সেলুলার যেটা নামের মধ্যে আছে সেলুলার, তার মানে এখানে শুধুমাত্র সেল মেডিয়েটেড ইমিউনিটি থাকবে। দেখেন এখানে CD4 CD8 টি সেল আছে, এখানে কিন্তু বি সেল নাই, কারণ বি সেল থাকলে অ্যান্টিবডি মেডিয়েটেডও হতো, এখানে বি সেল নাই, এখানে কিন্তু দুটাই আছে। আর ক্রনিক গ্রাফট রিজেকশন যেটা, এখানে ইমিউনের পাশাপাশি নন ইমিউন কিছু মেকানিজম কাজ করতে পারে, যেমন হচ্ছে কি ফাইব্রোসিস, ক্যারিং, এগুলো নন ইমিউন মেকানিজম, ঠিক আছে, এগুলো এখানে কাজ করতে পারে। তাহলে এবার যদি আপনাকে প্রশ্ন করি, কমন সেন্স থেকে উত্তর দিতে পারবেন আশা করি, যে ওটি টেবিলে অপারেশন চলছে, ট্রান্সপ্লান্ট হচ্ছে, ওটি টেবিলে কোনটা বোঝা যাবে? অবশ্যই ওটি টেবিলে হাইপার অ্যাকিউটটা বোঝা যাবে, তাই না? কারণ এটা র্যাপিডলি হয়, অপারেশন শেষ হওয়ার আগেও শুরু হতে পারে। তাহলে দেখি কজেস অফ অ্যাকিউট গ্রাফট রিজেকশন। অ্যাকিউট অ্যান্টিবডি মেডিয়েটেড হতে পারে, সেল মেডিয়েটেড সেটাও হতে পারে, টি সেল ডিপেন্ডেন্ট সেটাও হতে পারে, তাই না? দেখেন অ্যাকিউট ভাস্কুলার নাকি সেলুলার সেটা তো বলেনি, তাহলে টি সেল মেডিয়েটেড হতে পারে, বি সেল অর্থাৎ অ্যান্টিবডি মেডিয়েটেড এখানে হতে পারে, ঠিক আছে। ইরিভার্সিবল, এটা ভুল কথা, এটা রিভার্সিবল হতে পারে, আমি যদি ইনস্ট্যান্ট মেজার নেই রিভার্সিবল করা সম্ভব। আর সিন আফটার ফার্স্ট 6 মান্থ না, আমরা জানি অ্যাকিউট মানে এটা প্রথম মাসের মধ্যেই হতে হবে, এটা 6 মাস পরে হলে হবে না, 6 মাস পরে হলে সেটা ক্রনিকের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা উত্তর করতে পারবো আশা করি। তাহলে গ্রাফট রিজেকশন যদি না চাই আমরা কি করতে হবে, কিভাবে প্রিভেন্ট করতে পারি? 2 ভাবে প্রিভেন্ট করতে পারি, একটা হচ্ছে ট্রান্সপ্লান্টের বিফোর, আগে আমরা কিছু করব, আর ট্রান্সপ্লান্টের পরে আমরা কিছু করব, হ্যাঁ, আফটার। তাহলে এটা হচ্ছে 1 স্টার, অত বেশি আসে না, একবার একটু দেখে রাখবেন যে আমরা আগে কি করি পরে কি করি, এগুলো আলোচনা করে সময় নষ্ট করছি না। ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস বা ড্রাগস ইউজড ইন ট্রান্সপ্লান্ট, এখানে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস গুলোর নাম পড়তে হবে, যে ট্রান্সপ্লান্টে কোনটা কোনটা ইউজ করা হয়, শুধু নাম পড়বেন আর কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে, শুধু নাম পড়বেন আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন নামগুলো কিন্তু এই কলামে আছে, ঠিক আছে, এই কলামের যে মানে যেমন হচ্ছে ডিএনএ সিনথেসিস ইনহিবিটর, এটা তো আসলে হেডলাইন, এখানে কি কি আছে নামগুলো, ড্রাগের নামগুলো কিন্তু পড়বেন, ঠিক আছে। নাম বলতে এগুলো বোঝাচ্ছি, এখানে নামগুলো প্রথম কলামে আছে, কিন্তু এখানে নামগুলো দ্বিতীয় কলামে, পেনিসিলিন, মিথাইল পেনিসিলিন, এজাথিওপ্রিন, ঠিক আছে, নামগুলো পড়বেন, ঠিক আছে। বিশেষ করে এই যে সিগন্যাল মানে এই যেগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি যেগুলো, এগুলো পরীক্ষায় কিন্তু স্যার অপশনে দিয়ে দেয়, মনোক্লোনাল অ্যান্টিবডি কোনটা কোনটা কাজ করে, ঠিক আছে। তারপর যেমন হচ্ছে ডেক্লিজুমাব, তারপর হচ্ছে মিউরোমোনাব, এটা অপর নাম হচ্ছে OKT3, ঠিক আছে। এটা কিন্তু নামের মধ্যে যেমন মনোক্লোনাল অ্যান্টিবডিতে কি লাস্টে AB থাকে, তাই না, MAB বা NAB অ্যান্টিবডি, কিন্তু এটার অপর নাম হচ্ছে OKT3। এটা মানে স্যাররা অপশনে খুব রাখতে পছন্দ করে, কারণ এখানে ওই MAB নাই, মনে করে না স্টুডেন্টরা ভুল করতে পারে, ঠিক আছে, কিন্তু এটা আপনি খেয়াল রাখবেন, এটা এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি। তারপর ইমিউন সাপ্রেসিভ থেরাপি ইন রেনাল ট্রান্সপ্লান্টেশন, এটা 2টা স্টার, এটা মনে রাখবেন যে এটা ট্রিপল থেরাপি আছে, একটা নিওয়ার্ড ড্রাগস আছে, হ্যাঁ, নিওয়ার্ড ড্রাগ 2টা, একটা হচ্ছে MMF মাইক্রোফেনোলেট মোফেটিল, আর এটা হচ্ছে রাপামাইসিন,
ঠিক আছে। আর ট্রিপল থেরাপির মধ্যে স্টেরয়েড থাকবে একটা, একটা হচ্ছে টেক্রোলিমাস কিংবা সাইক্লোস্পোরিন, আর এর সাথে অ্যাজাথিওপিন, এরকম থাকবে আর কি। তো অপশনে থাকে যে ট্রিপল থেরাপি কোনটা, নিউয়ার কোনটা, এটা পরীক্ষায় আসতে পারে, লাগবে না। কমপ্লিকেশন অফ ট্রান্সপ্লান্ট ইমিউন সাপ্রেশন, আপনি যে ইমিউনিটিকে সাপ্রেস করলেন ট্রান্সপ্লান্ট করবেন বলে, ইমিউন সাপ্রেস করলে কি হবে, কি হবে, অপরচুনিস্টিক ইনফেকশনগুলো ডেভেলপ করবে, যেমন কি সাইটোমেগালো, ক্যান্ডিডা, নিউমোসিস্টিস জেরোভেসি ইত্যাদি। এছাড়া কিছু ভাইরাস ইনফ্লুয়েন্সড ম্যালিগনেন্সি হবে, ঠিক আছে, কিছু ভাইরাস যারা ম্যালিগনেন্সি করে, সেই সব ম্যালিগনেন্সি অর্থাৎ ক্যান্সার হতে পারে। তারা কারা, তারা যেমন হচ্ছে ক্যাপোসি সার্কোমা, স্কিন টিউমার ইনডিউসড বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপর হচ্ছে ভাইরাস অ্যাসোসিয়েটেড লিম্ফোমা, ঠিক আছে, যেমন হচ্ছে কোন ভাইরাস অ্যাসোসিয়েটেড, এস্টিনবার ভাইরাস অ্যাসোসিয়েটেড। আর লাং, ব্রেস্ট, কোলন, ঠিক আছে, লাং, ব্রেস্ট, কোলন, এই 3 জায়গায় ক্যান্সার হতে পারে। তো এইগুলো আসা পরীক্ষায়, এগুলো হচ্ছে 2টা স্টার। আর আরেকটা জিনিস তো আমরা জানি যে লাইভ ভ্যাকসিন ইমিউনো সাপ্রেসড পার্সনকে দেওয়া যায় না, যেহেতু যাদের ট্রান্সপ্লান্ট করা হয় তাদের ইমিউনিটিকে সাপ্রেস করা হয়, এজন্য সেই সব পেশেন্টদেরকে আমরা লাইভ ভ্যাকসিন দিব না। দিলে কি হবে, আমরা আগেই পড়েছিলাম তাই না, লাইভ ভ্যাকসিন আবার অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, ভিরুলেন্ট হয়ে যেতে পারে, ইমিউনিটিকে সাপ্রেসড পেয়ে তারা এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা বেশি শো করতে পারে। এবার চলে যাই গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশন, পেজ নাম্বার 75। আচ্ছা, পড়ানোর আগে আমি নামের মধ্যে কিছু কথা বলতে চাই। নামের মধ্যে আছে গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন, অর্থাৎ গ্রাফটের সাথে হোস্টের একটা যুদ্ধ হবে এখানে। গ্রাফট মানে কি, যে টিস্যুটা আমি ট্রান্সপ্লান্ট করলাম। হোস্ট মানে কি, যে যার দেহে স্থাপন করলাম। যেমন ধরেন ধরেন আমার মায়ের কাছ থেকে কিডনি নিলাম, তাহলে আমি হচ্ছে এখানে হোস্ট, আমি নিলাম, আমি হোস্ট। আর আমার মা হচ্ছে ডোনার, তার কিডনিটা হচ্ছে গ্রাফট, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি গ্রাফটটা হচ্ছে ডোনার টিস্যু, আর হোস্ট হচ্ছে আমি। তাহলে নামে বোঝা যাচ্ছে যেহেতু এখানে গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশনে গ্রাফট শব্দটা আগে, তো এখানে মূল কালপ্রিট হচ্ছে গ্রাফট, সে কি করবে, এই যে গ্রাফটটা আমি নিলাম মায়ের কাছ থেকে, ধরেন আমি মায়ের কাছ থেকে একটা টিস্যু নিলাম, আমি ধরেন মায়ের কাছ থেকে লিভার নিলাম, ঠিক আছে। লিভার নেওয়ার পরে আমি তো ইমিউন সাপ্রেসড, ঠিক আছে, কিন্তু মায়ের লিভারটা তো ইমিউন সাপ্রেসড না, মাকে তো সাপ্রেস করা হয় না, কারণ সে তো ডোনারকে সাপ্রেস করা হয় না, সাপ্রেস করা হয় হোস্টকে। তখন আমার ইমিউনিটিকে সাপ্রেসড পেয়ে মায়ের লিভারে যে টি সেলগুলো ছিল, খেয়াল করেন, মায়ের লিভারে যে টি সেলগুলো ছিল, সে আমার বডিতে তো চলে আসলো, আমার বডিতে এসে তখন সে আমার সেলগুলোকে ডিস্ট্রাকশন শুরু করবে, আমাকে দুর্বল পাবে পেয়ে আমার সেলগুলোকে ডিস্ট্রাকশন শুরু করবে। আমি আমাদের বিশ্বের একটা এক্সাম্পল দিয়ে এটা আমি সহজ ভাষায় মনে রাখতে চাই, সেটা হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনের ঘটনা, তাই না। ধরেন এটা ফিলিস্তিন, সে হচ্ছে হোস্ট, ঠিক আছে। এই যে গ্রাফট যারা, তারা হচ্ছে ইসরায়েল, তারা আসলো ফিলিস্তিনে, এসে ফিলিস্তিনের যারা মানুষ তাদেরকে মেরে ফেলতেছে। এখানে তাই যে গ্রাফট টিস্যু, সে আরেকজনের একটা লিভার, সে এসে যে হোস্ট তার সেলগুলোকে ডিস্ট্রাকশন করে ফেলতেছে, অনেকটা ইসরায়েল ফিলিস্তিনের মতো অবস্থা। তাহলে আমরা এখান থেকে দেখে এবার মিলাই, হোস্ট মাস্ট বি ইমিউনো সাপ্রেসড, তাই তো হোস্ট মানে যার বডিতে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সে অবশ্যই ইমিউনো সাপ্রেস থাকবে। গ্রাফট মাস্ট কন্টেন অ্যাডকুয়েট ইমিউনো কম্পিটেন্ট সেল, কম্পিটেন্ট মানে কি, দক্ষ, তাই না। গ্রাফটের মধ্যে, অর্থাৎ যে লিভারটা আমি ট্রান্সপ্লান্ট করলাম তার মধ্যে ইমিউনো কম্পিটেন্ট সেল থাকতে হবে। ডোনার টি সেল রিকগনাইজ হোস্ট সেল অ্যাজ ফরেন, এই যে ডোনারের লিভারের যে গ্রাফটের মধ্যে যে টি সেলগুলো ছিল, সে আমার দেহে এসে আমাকে ফরেন টিস্যু হিসাবে মেরে ফেলতেছে, ঠিক ইসরায়েলের মতো। অকার্স ইন অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অনেক বেশি হয়। এছাড়া আর কোথায় হয়, স্কিন, জিআইটি, লিভার, লাং,
তাহলে হয় বোন মেরো, এছাড়া হয় স্কিন, জিআইটি, লিভার, লাং, এই কয় জায়গায় হয়। হয় না কোথায়? হয় না হচ্ছে হার্ট এবং কিডনিতে হয় না, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। হয় না কোথায়? গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন হয় না কোথায়? হার্ট এবং কিডনিতে। এই কথাগুলো বললাম, এইগুলো ইনফিনিটি স্টার, এতটুকু পড়লেই হবে গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন থেকে। পেজ নাম্বার 75 শেষ। এবারে আমরা চলে যাই একটা কোশ্চেনে, যে হুইচ ইজ দ্য বেস্ট স্টেটমেন্ট রিগার্ডিং গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন। দেখি, ডোনার ইজ ইমিউনো কম্প্রোমাইজড। ডোনার মানে যে দিচ্ছে সে কি কম্প্রোমাইজড? না, সে তো কম্পিটেন্ট, তাহলে এটা উত্তর ভুল। টি সেল ইজ প্রমিনেন্ট ইন কেস অফ ডোনার। হ্যাঁ, ডোনারের টিস্যুতে টি সেল থাকতে পারে, এটা একটা উত্তর হতে পারে। দেখি, এবিও ব্লাড গ্রুপ কম্পাটিবিলিটি, এটা কি এবিও ব্লাড গ্রুপের জন্য হয়? এটা এবিও ব্লাড গ্রুপের জন্য হয় না, এটা যে কোনো টিস্যুতেই হতে পারে। কমপ্লেক্স ফর্মেশন, এটা কি ইমিউন কমপ্লেক্স ডিজিজ? না, এটা কিন্তু ইমিউন কমপ্লেক্স টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি না। হোস্ট ইজ ইমিউনো কম্পিটেন্ট। হোস্ট মানে আমি কিডনি নিলাম, আমি কি কম্পিটেন্ট? না, আমি তো সাপ্রেসড। ঠিক আছে, তাহলে এখানে এটাই উত্তর, যে টি সেল ইজ প্রমিনেন্ট ইন কেস অফ ডোনার। ডোনারেই ইমিউনো কম্পিটেন্ট টি সেল থাকবে, তাহলে এটা হচ্ছে উত্তর। এবার টিউমার ইমিউনিটি, পেজ নাম্বার 77। এইটা আমরা প্রথমে জানবো যে টিউমার অ্যান্টিজেন দুই প্রকার, একটা হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। এক্সাম্পলগুলো লাগবে। টিউমার স্পেসিফিক এক্সাম্পল হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যেরকম সেগুলো, আর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন তো আমরা জানি যে কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, তারপর হচ্ছে আলফা ফিটোপ্রোটিন ইত্যাদি। এটা জাস্ট একটু দেখার জন্য, এটা রিডিং পড়বেন, এটা পরীক্ষা তো এখানে থেকে অতটা আসবে না, এটা রিডিং। তারপর যেটা মূলত এখান থেকে লাগবে, যে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন কোন টিউমারে বাড়ে। ঠিক আছে, এটা মূলত প্যাথোলজির পড়া, টিউমার মার্কার, এটা হচ্ছে পরীক্ষায় লাগবে। অর্থাৎ টিউমার মার্কার হচ্ছে সেটা, যে কোন অ্যান্টিজেন বা কোন হরমোন কোন টিউমারে বাড়ে। ঠিক আছে, প্রশ্ন আসবে যেমন আলফা ফিটোপ্রোটিন কোন টিউমারে বাড়তে পারে, লিভার সেল ক্যান্সার, তারপর নন সেমিনোমাটাস ডার্ম সেল টিউমার অফ টেস্টিস, এই দুই জায়গায় বাড়তে পারে। এরকম আসবে হচ্ছে ক্যালসিটোনিন কোন ক্যান্সারে বাড়ে, এই ক্যান্সারে বাড়ে। এইটা মূলত প্যাথোলজিতে আপনারা পড়বেন, তারপর যেহেতু এটা ইম্পর্টেন্ট টপিক আপনি একটু দেখে ফেলবেন। এটা কিন্তু ইনফিনিটি স্টার। ঠিক আছে, এর আগে যে আরেকটা বক্স আছে, যে এক্সাম্পল অফ টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, এইগুলাই ওখানে ইনক্লুডেড আছে। ঠিক আছে, ওই বক্সটা পড়লেই হবে, আগের বক্সটা পড়ার দরকার নেই। তাহলে ওই বক্সটা আছে পেজ নাম্বার 79-এ। ঠিক আছে, 79-এর বক্সটা পড়বেন, এটা ইনফিনিটি স্টার। আচ্ছা, এগুলো লাগবে না। এবার আমরা চলে যাই পেজ নাম্বার 80, টলারেন্স। আমরা বলেছিলাম যে সেন্ট্রাল টলারেন্স প্রাইমারি লিম্ফয়েড অর্গানে হয়, পেরিফেরাল টলারেন্স সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে হয়, তাই না? তো আসলে টলারেন্স মানে কি? টলারেন্স মানে হচ্ছে টলারেট করতে পারা। এই যে আমার ধরেন বডিতে টি সেল তৈরি হলো, সে আমার সেলকে টলারেট করতে পারলো, সে আমার সেলকে ডিস্ট্রাকশন করলো না, এটাই হচ্ছে টলারেন্স। তো টলারেন্স আগে আমরা বুঝতে পেরেছি, টলারেন্স দুই প্রকার, একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স, একটা হচ্ছে পেরিফেরাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স মানে কি, যেটা প্রাইমারি লিম্ফয়েড অর্গানে হবে, এটা আমরা পড়ে ফেলেছি, সেটা থাইমাসে হয় প্লাস বোন ম্যারোতেও হয়, আর আদার্স যে কোনো জায়গা হবে সেটা হচ্ছে পেরিফেরাল টলারেন্স। তাহলে সেন্ট্রাল মানে বা পেরিফেরাল টলারেন্স যেটাই হোক না কেন, কি উপায়ে হয়? দুইটা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ক্লোনাল ডিলিশন, মানে ডিলেট করা। একটা হচ্ছে ক্লোনাল এনার্জি মানে এনার্জি, মানে কি নাই, তাই না? ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, অর্থাৎ এনার্জি নাই, এনার্জি কমিয়ে দিব সেলের। তাহলে দুই ধরনের ব্যাপার আছে, আমি তাহলে ব্যাখ্যা করছি। ফিটাল পিরিয়ডে, যখন ফিটাল পিরিয়ড থাকে, তখন কি হয়? তখন তো আমাদের এই টি সেলগুলা বা বি সেলগুলা তৈরি হওয়ার সময় সে যদি দেখা যায় যে সেই সেলগুলা নিজের বডির সেলকে টলারেট করতে পারছে না, তো যারা পারছে না তারা তো ডিফেক্টিভ সেল, সেই ডিফেক্টিভ সেলকে মেরে ফেলা হয়, ডিলেট করা হয়, সেটাকে বলছি আমরা ক্লোনাল ডিলিশন। আর ফিটাল পিরিয়ডের পরে, জন্মের পরে, এখন তো নতুন করে সেল মানে স্টেম সেল তৈরি হবে না, সেই সেলগুলো থেকেই মাল্টিপ্লিকেশন হয়ে কিছু পরিমাণ ডিফেক্টিভ সেল তৈরি হতে পারে। ঠিক আছে, তাদেরকেও তো আর মেরে ফেলা যাবে না, আমরা তাদেরকে কি করব, যেহেতু জন্ম হয়ে গেছে তাদের আমরা এনার্জি কমাই দিব, ফাংশনটা লস করে দিব, এটাকে আমরা বলছি ক্লোনাল এনার্জি।
তাহলে ক্লোনাল ডিলিশন, ক্লোনাল অ্যালার্জি, এই দুই প্রকারে আমরা নন টলারেবল সেল যারা, তাদেরকে আমরা ইনঅ্যাক্টিভ করে রাখি। এটা হচ্ছে টলারেন্সের উপায়। অটোইমিউনিটি, অটোইমিউনিটি মানে কি? নিজের বডির সেলের বিরুদ্ধে কাজ করা। এখানে শুধুমাত্র হেডলাইন পড়বেন, লিখে রাখেন এইচ, যে মেকানিজম অফ অটোইমিউনিটি। হেডলাইনের বাইরে এখান থেকে কিছু আসবে না। এটা 1 স্টার, অতটা ইম্পর্টেন্ট না। পেজ নাম্বার 81 এটা আছে। যেটা লাগবে অটোইমিউন ডিজিজ গুলো লাগবে, ডিজিজ গুলো ইনফিনিটি স্টার। হ্যাঁ, প্রশ্নে কিভাবে আসবে? আসবে হচ্ছে অর্গান স্পেসিফিক বা লোকাল অটোইমিউন ডিজিজ কোনগুলা, এগুলা আসবে। সিস্টেমিক অটোইমিউন ডিজিজ কোনগুলা, উত্তর এগুলা। আমরা তো জানি অটোইমিউন ডিজিজ কি কি, কিন্তু কোনটা লোকাল কোনটা সিস্টেমিক এটা একটু খেয়াল করে পূরণ করতে হবে। একবার ঠান্ডা মাথায় রিডিং পড়বেন, দেখবেন পারবেন। যেমন ধরেন এসএলই নামের মধ্যে আছে সিস্টেমিক লুপাস এরিথমেটোসাস, তাহলে যেটা নামের মধ্যে সিস্টেমিক সেটা কি অর্গান স্পেসিফিক হবে? না, সেটা তো সিস্টেমিক হবে। সিস্টেমিক মানে তো মাল্টি সিস্টেম ইনভলভড। তারপর ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস হলেও এটা কিন্তু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে, তার মানে এটা মাল্টি সিস্টেমকে ইনভলভ করে। ঠিক আছে। তারপর ধরেন ভাস্কুলাইটিস, পলিআর্টারাইটিস নোডোসা, এটা যেহেতু মাল্টিপল অর্গানের ভেসেলকে ইনভলভ করে, তো এটা হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিজিজ। ঠিক আছে, তাহলে কোনটা লোকাল কোনটা সিস্টেমিক এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন ধরেন গ্রেভস ডিজিজ, এটা শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, তার মানে এটা একটা অর্গান স্পেসিফিক। যেমন ধরেন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, শুধু একটা ব্লাড সেলের উপর সাথে রিলেটেড, তাহলে এটা হচ্ছে অর্গান স্পেসিফিক। ঠিক আছে। ডায়াবেটিস মেলাইটাস, শুধুমাত্র প্যানক্রিয়াটিক বিটা সেলের সাথে রিলেটেড, তাহলে এটা অর্গান স্পেসিফিক। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটু খেয়াল করে পড়বো। পেজ নাম্বার 82। তাহলে দেখেন অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজ, আপনারা না পড়লেও এটা উত্তর দিতে পারবেন। যেমন কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা অর্গান স্পেসিফিক না, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে, তার মানে এটা ফলস। অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ, এটা শুধুমাত্র একটা ওয়ান টাইপস অফ সেল আরবিসি কে ডিস্ট্রাকশন করে। স্ক্লেরোডার্মা, এটা মাল্টিপল সিস্টেমকে ইনভলভ করে, তাহলে এটা হচ্ছে ফলস। মায়াস্থেনিয়া গ্র্যাভিস, শুধুমাত্র নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, এটা হচ্ছে ট্রু। আর সিস্টেমিক লুপাস এরিথমেটোসাস, নামের মধ্যে সিস্টেমিক, তার মানে এটা অর্গান স্পেসিফিক হবে না, উত্তর ফলস। ঠিক আছে, একবার রিডিং পড়বেন, আপনার উত্তর করতে পারবেন। এবার পেজ নাম্বার 83, কোন কোন মাইক্রোবস বা কোন কোন মাইক্রোবিয়াল ডিজিজের সাথে অটোইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন আছে, এটা আমাদেরকে জানতে হবে। এইটা 2টা স্টার। পরীক্ষা আসবে এভাবে যে ক্ল্যামাইডিয়া ইনফেকশন হলে কোন অটোইমিউন ডিজিজ হয়, রিটার সিনড্রোম। পরীক্ষা আসবে ক্যাম্পাইলোবেক্টর জেজুনির কারণে কোন অটোইমিউন ডিজিজ হয়, আমরা জানি জিবিএস। ঠিক আছে, এইভাবে একটু এটা পড়বেন, এটা 2টা স্টার। পেজ নাম্বার 83। তারপর অটো অ্যান্টিবডি, পেজ নাম্বার 85। অটো অ্যান্টিবডির মধ্যে আমার যেটা জানতে হবে যে প্রথমে আরএ ফ্যাক্টর, রিউমাটয়েড ফ্যাক্টর কোথায় কোথায় পজিটিভ পাওয়া যায়। বিশেষ করে যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা বেশি লাগবে। যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তাদের জন্য এটি ইনফিনিটি স্টার, অন্যদের জন্য 2টা স্টার। ঠিক আছে, অন্যদের জন্য 2টা স্টার। পেজ নাম্বার 85 এটা আছে। তারপর অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি এবং অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, এইটা একই কথা, যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, অন্যদের জন্য 1টা স্টার। ঠিক আছে, অন্যদের জন্য 1টা স্টার। তারপর এখানে যা আছে গ্যাস্ট্রিক, তারপর অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্টি রেটিকুলিন অ্যান্টিবডি, এগুলো যা আছে যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তারা ভালো করে পড়বেন, অন্যদের জন্য 1 স্টার। তবে এই যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি যেটা, ঠিক আছে, অ্যান্টি নিউক্লিয়ার কোথায়, এই যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটা একটু সবাই পড়ে ফেলবেন। হ্যাঁ, এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে। অ্যান্টি নিউক্লিয়ার আর হচ্ছে অ্যান্টি স্মুথ মাসল, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল, এই 3টে অন্তত সবাই একটু দেখার চেষ্টা করবেন। আর যারা মেডিসিনে পরীক্ষা দেবেন তারা সবই দেখবেন। এইবার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, পেজ নাম্বার 87। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন টেস্ট, একটা হচ্ছে প্রেসিপিটেশন টেস্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, আর হচ্ছে আদার্স। তাহলে প্রথমে আমরা 4 ভাগে ভাগ করলাম, 3টা মেইন আর একটা হচ্ছে আদার্স। প্রথমে আসি
অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটার ইউজ কি, ইউজগুলো আমাদেরকে জানতে হবে। পরীক্ষা আসবে যে অ্যাগ্লুটিনেশন টেস্ট কোন টাইপের টেস্ট, এটা এক ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন টেস্ট। এই টেস্ট দিয়ে আমরা কোন কোন ডিজিজ করি, আইডেন্টিফাই করি, উদাহরণ হচ্ছে এগুলো। তাহলে শুধু এই কলমটা পড়বেন। পরীক্ষা আসবে কুম টেস্ট কোন ধরনের টেস্ট, এটা এক ধরনের অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে। তারপর পরীক্ষা আসবে যে ধরেন যে ডিটেকশন অফ টি এন্ড বি সেল কোন টেস্টের মাধ্যমে করা হয়, ইমিউনোফ্লোরেসেন্ট টেস্ট, ঠিক আছে। পরীক্ষা আসবে কালাজ্বর কোন টেস্টের মাধ্যমে দেখা যায়, কোন রিঅ্যাকশনের মাধ্যমে দেখা যায়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। তার মানে কোন ডিজিজ কোন টেস্টের মাধ্যমে দেখা যায়, শুধু এইটা পড়বেন। এটা হচ্ছে 1 স্টার। আবার বলছি, এক্সাম্পলগুলো 1 স্টার, আর ক্লাসিফিকেশনটা এই কলামটা হচ্ছে 3 স্টার। এক্সাম্পলগুলো এখানে 1 স্টার, এই কলামটা হচ্ছে 3 স্টার। এই কলামটা অবশ্যই পড়বেন, বাদ দিবেন না। হ্যাঁ, যে কোনটা এক্সিমিনেশন টেস্ট, কোনটা প্রিসিপিটেশন টেস্ট, কোনটা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। এখন এই টেস্টগুলাই কিন্তু আসলে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ডিটেকশনের টেস্ট। পরীক্ষা আসবে অ্যান্টিবডি ক্যান বি ডিটেক্টেড বাই হুইচ টেস্ট বা বাই ফলোয়িং টেস্ট। এখানে এই টেস্টগুলোর নাম থাকবে, বাড়ির কিছু টেস্টের নাম থাকবে, ঠিক আছে। তখন আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা কুম টেস্ট, যেটা এক ধরনের অ্যাগ্লুটিনেশন টেস্ট, সেটা নিয়ে আমরা একটু সামনে কথা বলবো। তো কুম টেস্ট হচ্ছে এটা এক ধরনের অ্যাগ্লুটিনেশন টেস্ট। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট আর ইনডিরেক্ট। তো ডিরেক্ট ইনডিরেক্ট পড়ার আগে আমরা এটা ইউজটা পড়ে ফেলবো। কুম টেস্ট দিয়ে আমরা মূলত হিমোলাইটিক ডিজিজ নিয়ে কাজ করি, ঠিক আছে। হয় হিমোলাইটিক ডিজিজ অফ নিউ বর্ন, এটা আমরা ডায়াগনোসিস করি, অথবা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, যেটা যে কোনো মানুষের ক্ষেত্রে এটা আমরা করতে পারি। সহজ কথা মনে রাখবেন, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেটা বাচ্চাদের হোক বা নিউবর্নের হোক বা বড়দের হোক, সেটা আমরা ডায়াগনোসিস করি কিংবা স্ক্রিনিং করি। ডিরেক্ট কুম টেস্ট, এখানে কেন আমি ডিরেক্ট বলছি, কারণ এটা হচ্ছে 1 স্টেজ রিঅ্যাকশন। দেখেন ডিরেক্ট কুম টেস্টে কি হয়, বডিগুলা এখানে আরবিসির গায়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি লাগানো আছে, ঠিক আছে। অলরেডি আরবিসির গায়ে এগুলো লাগানো আছে। এখন শুধু আমি একটা কুম রিএজেন্ট দিব, কুম রিএজেন্ট দিলে একটা রিঅ্যাকশন হবে, রিএজেন্ট দিলাম, সরাসরি রিঅ্যাকশন হয়ে গেল। এটা হচ্ছে ডিরেক্ট কুম টেস্ট। ইনডিরেক্টে কি হয়, অ্যান্টিবডিগুলো আলাদা থাকে, আগে একে অ্যান্টিজেনের সাথে অর্থাৎ আরবিসির মেমব্রেনের সাথে বাইন্ড করাতে হয়, করানোর পরে তারপর আমার কুম রিএজেন্ট দিতে হয়, মানে একটা স্টেপ বেশি। তাহলে এটা হচ্ছে 1 স্টেজ রিঅ্যাকশন, এটা হচ্ছে 2 স্টেজ রিঅ্যাকশন। যেহেতু 2টা স্টেজ করতে হয়, তাই এটা হচ্ছে ইনডিরেক্ট কুম টেস্ট, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখি যে ডিরেক্টে এটা হচ্ছে 1 স্টেজ রিঅ্যাকশন, ইনডিরেক্টে এটা 2 স্টেজ রিঅ্যাকশন। ডিরেক্টে আমরা কখন করি, ডিরেক্ট করি আমরা ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, যে ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়ে গেল কিনা এটা ডায়াগনোসিস করার জন্য করি। আর ইনডিরেক্ট করি আমরা স্ক্রিনিং এর জন্য, যেমন আরএস নেগেটিভ মাদার, বাচ্চা জন্ম দিল, এখন তার মধ্যে এগুলো আছে কিনা, মানে যে আরবিসিতে অ্যান্টিবডিগুলা বাইন্ড করলো কিনা, এটা স্ক্রিনিং করার জন্য আমরা করি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডায়াগনোসিস, এটা হচ্ছে স্ক্রিনিং। আমরা সহজ ভাষায় এটা মনে রাখতে পারি। এত কিছু মূলত আসে না, আসে হচ্ছে ডিরেক্টে কয়টা স্টেজ, ইনডিরেক্টে কয়টা স্টেজ। আর একটা কোশ্চেন আসে কুম টেস্ট নিয়ে, এটা হচ্ছে স্মিথের কোশ্চেন, তাই যদি এটা আসে হুবহু এইভাবে আসার সম্ভাবনা আছে। এটা একটা চোরা বুদ্ধি আছে, হ্যাঁ, এটা চোরা বুদ্ধিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে কুম টেস্ট ইজ ইউজড ফর ডিটেক্টিং। তাহলে কুম টেস্ট এক ধরনের অ্যাগ্লুটিনেশন টেস্ট, যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে হয়, অর্থাৎ অ্যান্টিবডি ডিটেকশনের জন্য হয়। তাহলে কুম টেস্ট দিয়ে আমরা অ্যান্টিবডি দেখি। তাহলে দেখেন, যে সব শব্দের শেষে অ্যান্টিবডি আছে অথবা টিনিন আছে, সেই ক্ষেত্রে উত্তর ট্রু হবে। তাহলে দেখেন, কুম টেস্ট ইজ ইউজড ফর ডিটেক্টিং রিউমাটয়েড ফ্যাক্টর, লাস্টে অ্যান্টিবডিও নাই, টিনিনও নাই, উত্তর ফলস। ফ্যাক্টর উত্তর ফলস, অ্যান্টিবডি আছে উত্তর ট্রু, টিনিন আছে উত্তর ট্রু, অ্যান্টিবডি আছে উত্তর ট্রু। এই কোশ্চেন এভাবে আসতে পারে, আপনারা এই পদ্ধতিতে আপনারা উত্তর করতে পারবেন। এটা হচ্ছে একটা চোরা বুদ্ধি। তাহলে দেখেন, এই কোশ্চেন আবার আসছে, এবং স্মিথের কোশ্চেন বিধায় এটা বিভিন্ন সময় এইভাবে আসতে পারে।
ওকে, এবার আমরা চলে যাই ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এইটা আরেকটা ভাইটাল টপিক, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার মানে কি? ইমিউনিটি কমে গেল, তাই না? এটা দুই প্রকার, প্রাইমারি বা কনজেনিটাল ইমিউনিটি, জন্ম থেকে তার ইমিউনিটি কোনো একটা কম, সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড। আমার যেটা লাগবে এক্সাম্পলগুলো, যে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি কি আছে। বি সেল ডেফিসিয়েন্সি, টি সেল ডেফিসিয়েন্সি, পরীক্ষা আসবে প্রাইমারি বি সেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কোনগুলা, এগুলা মনে রাখবেন। বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, তার মানে যে কোনো একটা অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি মানে সেটা বি সেল ডেফিসিয়েন্সি, সহজ কথায় মনে রাখবেন। টি সেল ডেফিসিয়েন্সি কি আছে, এটা নেমোনিক আমি বলে দিচ্ছি। সিসি হোয়াট, সিসি হোয়াট, সিসি দিয়ে কি হয়, এই যে সি দিয়ে দুইটা আছে, হ্যাঁ, তারপর হোয়াট দিয়ে কি হয়, ঠিক আছে, যে ভিসকট এলডিএস ডিজিজ, তারপর এইচ দিয়ে হচ্ছে হস্কিন ডিজিজ, ঠিক আছে, এরকম আপনারা মিলালে বুঝবেন। এ দিয়ে ফর অ্যাটাক্সিয়া টেলানজেকটেসিয়া, আর টি ফর থাইমিক অ্যাপ্লাসিয়া। মনে রাখবেন এই থাইমিক অ্যাপ্লাসিয়ার অপর নাম হচ্ছে ডাইজর্জ সিনড্রোম, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে বাকি যে ডিসঅর্ডারটা আছে এগুলো আমাদেরকে পড়তে হবে। এই বক্সটা ইনফিনিটি স্টার, পরীক্ষায় আসবে যে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি কারা, ক্রনিক গ্র্যানুলোমেটাস ডিজিজ, ঠিক আছে। পরীক্ষায় আসবে কমপ্লিমেন্ট কমে গেছে কোন ডিসঅর্ডার হতে পারে, হেরিডিটারি এনজিওডিমা, ঠিক আছে। এরকম এই এক্সাম্পলগুলো আলাদা করে আমাকে পড়তে হবে। এটা ইনফিনিটি স্টার, এতগুলো প্রাইমারি। এবার সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি কি আছে। এখানেও বি সেল ডেফিসিয়েন্সি হতে পারে, কোন কোন কন্ডিশন হতে পারে, যেমন ম্যালনিউট্রিশন, স্প্লেনিয়া ইত্যাদি, অর্থাৎ স্প্লিন নাই, স্প্লেনেক্টমি হয়তো করা হয়েছে বা স্প্লিনের ফাংশন কমে গেছে। তারপর টি সেল ডেফিসিয়েন্সি কোথায় কোথায় হয়, এভাবে আমাদেরকে কোশ্চেন করা হবে। খেয়াল রাখবেন যে ম্যালনিউট্রিশন দু জায়গায় আছে, একটা হচ্ছে বি সেল ডেফিসিয়েন্সিতে আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে আছে, ঠিক আছে। এটা প্যাচ লাগে জন্য আমি এটা আলাদা করে বলে দিলাম। তো দেখেন বি সেল ইমিউন ডেফিসিয়েন্সি স্টেটস আর এক্স-লিঙ্কড এ গামা গ্লোবুলিনিমিয়া, তার মানে ইমিউনোগ্লোবুলিন নিয়ে কথাবার্তা আছে, চোখ বন্ধ করে ট্রু। ডাইজর্জ সিনড্রোম, এটার অপর নাম কি, থাইমিক অ্যাপ্লাসিয়া, যে সিসি হোয়াট, এটা টি সেলের নেমোনিক ছিল, তার মানে এটা এখানে উত্তর ফলস। তাহলে ডাইজর্জ সিনড্রোম আমরা পড়লাম। এবারে হাইপার আইজিএম সিনড্রোম, এখানে একটু বিষয় খেয়াল করতে হবে। বি সেল ডেফিসিয়েন্সি হলে ইমিউনোগ্লোবুলিন কমে যাওয়ার কথা, তাই তো, তাহলে হাইপার আইজিএম কেমনে হলো? এখানে অন্যান্য ইমিউনোগ্লোবুলিন কমে যায়, শুধুমাত্র আইজিএমটাই বেশি পাওয়া যায়, এই জন্য অনেকটা এটা মিসনোমার মতো মনে হতে পারে, বাট এইটা বি সেল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। তারপর হচ্ছে এই যে এটা উত্তর আসলে ট্রু হবে, দেখেন এখানে আমরা হাইপার আইজিএম পেয়েছি। তারপর সিলেক্টিভ আইজিএ ডেফিসিয়েন্সি, এইটা হচ্ছে বি সেলের ডেফিসিয়েন্সির কারণে হয়। হেরিডিটারি এনজিওডিমা, এটা তো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে হয়, ঠিক আছে। তাহলে এইটা উত্তরটা আমরা চেঞ্জ করে নেব, এটা হচ্ছে উত্তর ট্রু। এখান থেকে আর তেমন কিছু লাগবে না, আমরা একদম চলে যাই ইম্পর্টেন্ট প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। এটা তো আমরা অলরেডি প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে ইম্পর্টেন্ট রিসেপ্টরের যদি ডেফিসিয়েন্সি হয়, সেই রিসেপ্টরগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা পড়বো যে কোন রিসেপ্টর ডেফিসিয়েন্সি হলে কোন ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আমরা পাই। যেমন হচ্ছে যদি সেল সারফেস রিসেপ্টর যদি ডেফিসিয়েন্সি হয়, এখানে সিগনিফিকেন্স খুব একটা নাই। আবার যদি আরআইজি হেলিকেস ডেফিসিয়েন্সি হয়, তখন কি হবে, তখন ইন্টারফেরন কমে যাবে, আর আমরা জানি ইন্টারফেরন কমা মানেই সেখানে ভাইরাস ইনফেকশনটা বেড়ে যেতে পারে। এরকম জাস্ট একবার দেখবেন, এটা 1 স্টার, অত বেশি পরীক্ষায় আসার সম্ভাবনা নাই, ঠিক আছে। তাহলে রিসেপ্টরের নামগুলো পড়বেন, কি হতে পারে, যে কয়টা আছে সেই কয়টা একটু দেখে নেবেন। ইমিউন ডেফিসিয়েন্সি অ্যান্ড কমন প্যাটার্ন অফ ইনফেকশন। এবার আমরা একটু ভিন্ন প্যাটার্নে এটা পড়বো যে কোন ইমিউন ডেফিসিয়েন্সি হলে কোন ইনফেকশনটা হতে পারে, ঠিক আছে। যেমন যদি টি সেল ডেফিসিয়েন্সি হয় কোন কোন ইনফেকশন হবে, যদি অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি হয় কোন কোন ইনফেকশন হবে। এটা 2টা স্টার, অত বেশি না, মাঝারি মানের ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করবেন, টি সেল হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড কোথায় কোথায় করতো মনে আছে? ওই যে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার, ট্রান্সপ্লান্ট, প্রোটোজোয়া, ফাঙ্গাস, কথাগুলো মনে আছে না? মিলিয়ে দেখবেন। তাহলে দেখেন সেই ধরনের ডিজিজগুলা এখানে বেশি হবে। দেখেন ইন্টারসেলুলার মাইক্রোব্যাকটেরিয়াম দেখছেন, তারপর ফাঙ্গাস,
ফাঙ্গাস, এগুলো ভাইরাস, দেখছেন সবই। তারপর এগুলো হচ্ছে প্রোটোজোয়া। তাহলে এই ডিজিজগুলা বেশি বেশি হবে টি সেল ডেফিসিয়েন্সিতে। শুধুমাত্র জিয়ারডিয়া ল্যাম্বলিয়া এইটা অ্যান্টিবডি ডেফিসিয়েন্সিতে হয়, এটা একটু স্পেসিফিক্যালি মনে রাখবেন, এটা ব্যতিক্রম বিধায় স্যাররা এটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। তারপর কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি অর্থাৎ ম্যাক ডেফিসিয়েন্সিতে যে নাইজেরিয়া মেনিনজাইটিস হয় বেশি বেশি, তো আমরা জানি, তাহলে এটা পড়ে ফেলবেন, এটা 2টা স্টার। এবার আমরা পড়বো অ্যামাইলয়েডোসিস। অ্যামাইলয়েডোসিস মানে হচ্ছে অ্যামাইলয়েড প্রোটিন জমা হওয়া, এটা তো আমরা জানি। অ্যামাইলয়েডোসিসের মধ্যে আমার যেটা জানতে হবে যে অ্যামাইলয়েড অ্যাসোসিয়েটেড ডিজিজ কি কি আছে, অ্যামাইলয়েড অ্যাসোসিয়েটেড ডিজিজ কি কি আছে, ঠিক আছে, সেগুলো পড়লেই হবে। এটা 1 স্টার। 1 স্টার। দেখেন সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস ক্যান অকার ইন কোন কোন ডিজিজে হতে পারে। তাহলে এই দেখেন এই যে রিঅ্যাক্টিভ অ্যামাইলয়েডোসিস, তারপর লাইট চেইন অ্যামাইলয়েডোসিস, বা এগুলা শুধুমাত্র ডিজিজের নাম, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। তারপর হচ্ছে রেনাল ডায়ালাসিস করলে কোনটা হয়, এরকম শুধু কোন কোন কন্ডিশন দেখেন, এখানে আছে টিবি, ব্রঙ্কাইটিস, ক্রনিক অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস ইত্যাদি। তো রিঅ্যাক্টিভটাই মূলত আসলে সেকেন্ডারি, ঠিক আছে, রিঅ্যাক্টিভটাই মূলত হচ্ছে সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস। এখানে যে এক্সাম্পলগুলো আছে সেকেন্ডারিতে, এই যে এখানে সেকেন্ডারিতে এগুলো দিলেই হবে, ঠিক আছে, এগুলো দিলেই হবে। এই কোশ্চেন খুব একটা আসে না, একবার এসেছিল, জাস্ট 1 স্টার, একবার দেখে নেবেন কোন কোন ডিজিজে হয়। এইবার গ্যামোপ্যাথি। গ্যামোপ্যাথি মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের ডিজিজ। ইমিউনোগ্লোবুলিনের ডিজিজ, ইমিউনোগ্লোবুলিন বেড়ে যাবে। যদি একই রকম ইমিউনোগ্লোবুলিন বাড়ে সেটা হচ্ছে মনোক্লোনাল, যদি বিভিন্ন রকম ইমিউনোগ্লোবুলিন বাড়ে সেটা হচ্ছে পলিক্লোনাল গ্যামোপ্যাথি। কোনটা কোন ডিজিজে হয়, মনোক্লোনালের এক্সাম্পল কি, পলিক্লোনালের এক্সাম্পল কি, শুধুমাত্র এক্সাম্পল পড়বেন। এটা 3টা স্টার, শুধুমাত্র এক্সাম্পল, আর কিছু পড়তে হবে না। দেখছেন যেমন এক্সাম্পল আসে, ফলোইং কন্ডিশন আর অ্যাসোসিয়েটেড উইথ পলিক্লোনাল গ্যামোপ্যাথি, শুধু এক্সাম্পল পড়বেন। অ্যাঞ্জিওডিমা আজকে লাস্ট টপিক। অ্যাঞ্জিওডিমার ক্ষেত্রে আমার যেটা জানতে হবে, প্রথমে টাইপসগুলা, 4টা টাইপস আছে এখানে। অ্যালার্জিক হতে পারে, ইডিওপ্যাথিক হতে পারে, হেরিডিটারি হতে পারে, এসি ইনহিবিটর অ্যাসোসিয়েটেড হতে পারে। কোনটার মেডিয়েটর কি, অ্যালার্জিক মানে হিস্টামিন মেডিয়েটেড থাকবে, ইডিওপ্যাথিকটাও হিস্টামিন মেডিয়েটেড থাকবে, কিন্তু হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা এটা ব্রাডিকাইনিন মেডিয়েটেড, আর এসি ইনহিবিটর ডেফিসিয়েন্সি বা অ্যাসোসিয়েটেড এটা হচ্ছে ব্রাডিকাইনিন মেডিয়েটেড। খেয়াল করেন এইগুলো থেকে আর তেমন কিছু পড়তে হবে না, কিন্তু হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা সবই পড়তে হবে। এখানে এই কলামে যা আছে সব পড়তে হবে। খেয়াল করেন হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা ব্রাডিকাইনিনের জন্য হচ্ছে, তাই এখানে অ্যান্টিহিস্টামিন দিয়ে কোনো লাভ নাই। যদি অ্যান্টি ব্রাডিকাইনিন থাকতো আমরা হয়তো সেটা দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু অ্যান্টিহিস্টামিন দিয়ে এখানে কোনো লাভ নাই। তাহলে এখানে আমরা কি দিব, এখানে আমরা স্টেরয়েড দিব। যেহেতু C1 ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, তাহলে আমরা C1 কনসেন্ট্রেট দিতে পারি, আরেকটা ড্রাগস দিতে পারি যার নাম ইকাটিভ্যান্ট। এই ড্রাগসটা আমরা ইউজ করতে পারি। যারা মেডিসিনের পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এটা বেশি লাগবে, অন্যদের ক্ষেত্রেও সম্ভাবনা আছে। শুধু এই কলামটা, হ্যাঁ, অন্যগুলো দরকার নেই। তাহলে এটা হচ্ছে সেই হেরিডিটারি অ্যাঞ্জিওডিমার একজন মানুষ। তবে এটা মুখের ছবি হলেও মনে রাখবেন হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা শুধুমাত্র মুখে হয় না, মুখ ছাড়াও অন্য অন্য অংশে হতে পারে, যেমন হাতে হয়, পায়ে হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এরকম হতে পারে। তো আমাদের মূল পড়া শেষ, আমরা একদম শেষ করছি কিছু সাজেশনস দিয়ে, যে আপনারা কোন সবই পড়বেন যেগুলো বললাম আমরা, কোন কোন জিনিসগুলো একটু ভালো করে পড়বেন, কিছু ডিফারেন্স, যেমন ইনেট এবং অ্যাডাপটিভ ইমিউনিটির পার্থক্য, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটির পার্থক্য, হিউমোরাল সেল মেডিয়েটেড পার্থক্য, প্রাইমারি সেকেন্ডারি ডিফারেন্স, বি এবং টি সেলের ডিফারেন্স, এমএসসি ক্লাস 1 এবং ক্লাস 2 এর ডিফারেন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে একটু বেশি ভালো করে পড়বেন। তারপর বিভিন্ন সেল নিয়ে পড়বেন, বিশেষ করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এনকে সেল, ম্যাক্রোফেজ, ঠিক আছে। তারপর টি সেলের মধ্যে CD4 CD8 সম্পর্কে একটু পড়তে হবে আমাদের, বি সেল সম্পর্কে পড়তে হবে, এই সেলগুলো সম্পর্কে বেশি পড়তে হবে, ঠিক আছে। এক্সাম্পল কোনগুলো মিস দেওয়া যাবে না, হাইপার সেন্সিটিভিটির যত এক্সাম্পল আছে, ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, অটোইমিউন ডিসঅর্ডার, এগুলোর এক্সাম্পল। তারপর ভ্যাকসিন তো বলেছিলাম, আর টিউমার মার্কার, এই এক্সাম্পলগুলো মিস করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে না আমি সময় নাই, শেষ মুহূর্তে বা পরীক্ষার আগের দিন কোনটা পড়বো, আমার পড়া হয় না, অনেক পড়া বাকি। 1 নম্বরে হাইপার সেন্সিটিভিটি, এখান থেকে কোশ্চেন আসে। 2 নম্বরে ইমিউনোগ্লোবুলিন, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কি পড়বো,
এখান থেকে ওই যে বক্সটা একটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, সেই বক্স থেকে সবচেয়ে বেশি আসে, সেই বক্সটা আমরা পড়বো। অটোইমিউন ডিসঅর্ডারের এক্সাম্পল, যে কোনটা লোকাল কোনটা সিস্টেমিক, এইটা বেশি আসে পরীক্ষায়। ট্রান্সপ্লান্ট ইমিউনিটির মধ্যে ওই যে ট্রান্সপ্লান্টের যে ক্লাসিফিকেশন এবং গ্রাফট রিজেকশন যে 4 প্রকার ছিল একটা বক্সে, হ্যাঁ, ওই যে হাইপার অ্যাকিউট, অ্যাকিউট ওই বক্সটা, এবং গ্রাফট ভার্সাস হোস্ট রিয়েকশন, এই কয়টা জিনিস পড়তেই হবে। তারপর ইনেট, অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, প্যাসিভ, হিউমোরাল, সেল মিডিয়েটেড, এই যে বিভিন্নভাবে ইমিউনিটি ক্লাসিফিকেশন করা যায়, এইগুলো সম্পর্কে একটু পড়তে হবে, এটা মিস করা যাবে না। কমপ্লিমেন্টের পাথওয়ে, কমপ্লিমেন্টের অ্যাক্টিভেশন এবং কমপ্লিমেন্ট অ্যাসোসিয়েটেড ডিজিজ। আরেকটা হচ্ছে ওই যে বায়োলজিক্যাল প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট, এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর প্রাইমারি সেকেন্ডারি ইমিউন রেসপন্সের পার্থক্যের একটা বক্স আছে, এটা পড়তে হবে। এগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া হারাম হারাম হারাম, পাপ হবে। হ্যাঁ, তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কোনো টপিক না বুঝতে পারলে আবার একটু ব্যাকে গিয়ে পজ করে আবার দেখবেন। ইমিউনোলজি বুঝলে খুবই সহজ। আর তারপরে যদি কোনো অসুবিধা হয়, আমরা জেনেসিস সবসময় আপনাদের সাথে আছি, আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন কিংবা আমাদেরকে নক করতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।